সবসময় সহযোগিতা পেয়েছি। তারা আমার আপন লোক হিসেবে সবসময় আমার বিষয়গুলিকে, আমার মনের ইচ্ছাগুলিকে তারা ব্যক্ত করেছেন, জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। এবং অনেকেই আমাকে, দেশে এবং বিদেশিরা অনেকে আমাকে ব্লু আইড বয় অফ দ্য মিডিয়া এরকমভাবে অনেকে বলতো। কিন্তু মিডিয়া আমাকে সবসময় ভালোভাবে চিত্রিত করার চেষ্টা করেছেন, আমি দেখেছি। এই জন্যই আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এটা আমি মনে করি আমার জীবনের বা রাজনৈতিক জীবনের একটা বড় অর্জন, সাফল্য, আল্লাহর রহমত, যে আপনারা আমাকে ভালোভাবে দেখেন, ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। আমাদের বিষয়ে কিছু কথা বিভিন্ন মিডিয়ায় আসছে, বিভিন্ন অপপ্রচার বিভিন্নভাবে করা হচ্ছে। তো সেই কারণে আমি আপনাদেরকে এখানে ডেকে এনেছি। কতগুলো বিষয়ে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে জানাবো এবং ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে জানাবো। আর তার পরবর্তীতে আপনাদেরকে আমি যে কোনো প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, কোনো ব্যাপারে আপনারা আমাকে একেবারে খোলামেলা যদি আপনার মনে কিছু থাকে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি প্রশ্ন দেবো ইনশাআল্লাহ। আমার বিবেক অত্যন্ত পরিষ্কার। আমি যা করেছি দেশ ও জনগণের স্বার্থে করেছি। জাতীয় পার্টি সবসময় আমার নেতৃত্বে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, যখন যেভাবে সুযোগ পাওয়া গেছে। পরিস্থিতি, পরিবেশের কারণে অনেক সময় অনেক কিছু হয়তো করা সম্ভব হয় না। আজকের দিনে অনেক সময় আমি খেয়াল করি আমাদের অনেকেই, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, বিগত সরকারের আমলে যে দমন নিপীড়ন এবং যে কণ্ঠরোধ, যে অত্যাচার, যে বিভিন্ন ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা না হতো, বিশেষ করে সমালোচনা করলে, সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে, সেটা অনেকে আজকাল হয়তো কিছুটা হলো উপলব্ধি করছেন কম। সামান্যতম একটু কথার জন্য মানুষকে অনেক বড় বড় মাশুল দিতে হয়েছে। এবং আমি অনেক সময় লিফটের ভিতরে কথা বলেছি আরেকজনের সঙ্গে, সরকার বিরোধী কথা। আমি নিজেই খেয়াল করেছি সেই লিফটের ভিতরে সেই ভদ্রলোক ফিসফিস করছেন, আশেপাশে তাকাচ্ছেন। অর্থ হলো তার মনে একটা ভয় যে এই কথাগুলো, আমি তখন বললাম আপনি লিফটের ভিতরে এই কথা বাইরে কে শুনবে? আর কথা তো বলছি আমি, যে মানুষকে এই জিনিসটি ভয় ভীতিটা এমন প্রবলভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে সাধারণভাবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা করতে পারেনি। রাজনীতি তো নয়। সেই প্রেক্ষিতে আমরা রাজনীতি যেটা করেছি, সেই প্রেক্ষিতে আপনাদেরকে এই জিনিসটি বিবেচনা করতে হবে, কতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল আর কতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল না। এবং সেই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দল কে কী করেছে, কতটুকু করেছে, সেটাও আপনারা বিবেচনা করবেন। আজকে হয়তো অনেকে বুঝতে পারছেন না। আমি অনেক বক্তৃতা বলেছি, আমার লেখায় লিখেছি যে শেখ হাসিনার তার দুটো জিনিসের সাফল্য অর্জন করেছিল এবং যেটা ব্যাপকভাবে আমাদের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছিল। একটা হলো মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা, আর একটা হলো মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করা, যে যতই চেষ্টা করি না কেন, আমরা যতই জীবন দিই, ওনাকে সরানো যাবে না। এই হতাশা এবং ভীতি, এই দুটো ছিল তখনকার স্বাভাবিক পরিস্থিতি। সেইখানে রাজনীতি করতে হয়েছে আমাদের, অনেক ধরনের বাধা বিপত্তি পেরোতে হয়েছে। সেগুলোকে বিবেচনা করা প্রয়োজন বলে আমি বিশ্বাস করি। আমি আবেদন করি। আমার গলাটা একটু সমস্যা হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, বাট এনিওয়ে আমি আপনাদের আজকে একটু সময় বেশি নিব। আমি আশা করব যে আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলি শুনবেন। তারপরেও আপনারা যতক্ষণ চাইবেন, যে প্রশ্ন আমাকে করতে চাইবেন, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেব। তার জন্য যত সময় লাগে আমি রাজি আছি। আপনারা নিজেরা কনভিন্সড হয়ে যাবেন যেটা আমি তো বলছি, বা ভুল বললে ভুল বলেছি, বা যেটা আপনাদের মনোমত হয় সেটা সেভাবে নেবেন। তবে আমার বক্তব্যগুলোকে আপনারা সঠিকভাবে উপস্থাপন করবেন, যতটুকু পারেন, যেভাবে পারেন। এটি আমার প্রত্যাশা আপনাদের কাছে। কেননা একটা জাতীয় জীবনের একটা অত্যন্ত ক্রান্তি লগ্নে আমাকে এই সংবাদ সম্মেলনটা করতে হচ্ছে। তো আমি কিন্তু আমার কিছু পেপারস আপনাদের কাছে দিয়েছি। সেখানে এই পুরো সময়টায়, আন্দোলনের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিদিনের বা সময়ের আমার বিভিন্ন বক্তব্য, বিবৃতি এবং আমাদের কর্মকাণ্ড, এবং যেগুলো আমার কথা নয়, যেগুলো বিভিন্ন গণমাধ্যমে এসেছে, টেলিভিশনে এসছে, পত্রিকা এসছে, আমি প্রিন্টেরগুলো দিয়েছি। অনেকগুলো গণমাধ্যম যেটা টেলিভিশনে এসছে সেগুলো আমার কাছে রেকর্ড করা আছে, এগুলো আলাদাভাবে আছে, সেগুলো চাইলে আপনাদেরকে দিতে পারবো। তার বাইরে যেটা প্রিন্টেড হয়ে আপনাদের পত্রিকায়, আপনাদের হাতে লেখা, সেই লেখাগুলি আপনাদেরকে তুলে ধরবো। কেননা এটাই আমার সবচেয়ে বড়, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় আমার রক্ষা কবচ। কারণ যেভাবে আমাকে অ্যাকুজ করা হচ্ছে, তার প্রতিটি শব্দই আমি এখানে উত্তর দিয়েছি। সেই জন্য প্রথমে
আমি হয়তো কিছুটা বিভিন্ন সংবাদপত্রে আমার বিবৃতিগুলো যেগুলো আসছে এগুলো আমি পাঠ করব। এটার জন্য আপনাকে কপি দিই, সময় লাগবে, কিন্তু এটা দরকার আছে এই জন্য যে কোন পরিস্থিতিতে কোন সময় আমি কি বলেছিলাম এবং সেই পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক দল কে কী বলেছিল, এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। দেখবেন যে আমাদের যে বলা হচ্ছে যে আমরা এটা হচ্ছে আমরা ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যার পক্ষে অবস্থান করেছেন, গণহত্যার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনাদের লেখা, আপনাদের কাগজে প্রকাশিত বিভিন্ন স্টেটমেন্ট এবং বিভিন্ন কার্যক্রম যেগুলো ডকুমেন্টারি এভিডেন্স আছে সেগুলো আমি এখানে তুলে ধরেছি। সেগুলো আমরা আপনাদেরকে একটা একটা করে বলবো, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আর আপনাদের জন্য আমরা এমনি দুপুরের খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তো যেহেতু দেরি হয়ে গেছে এখন আমরা শেষ হওয়ার পরে আমরা হয়তো এটা আপনাদেরকে দিতে পারবো, সেই জন্য আমি দুঃখিত। আর আমার গলাটার জন্য আমি দুঃখিত যে কথাগুলো স্পষ্ট হচ্ছে কিনা আমি জানি না। ছাত্র আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা কামনা করছি, দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা চাই রাষ্ট্র যেন শহীদ পরিবারের পাশে থাকে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয় এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। আমরা বৈষম্যের আন্দোলন চলাকালীন আন্দোলন ছাত্রদেরকে আমি বীর মুক্তি সেনা হিসেবে উপাধি দিয়েছিলাম। আমার ধারণা মতে বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত আমার দেখা যতটুকু জানা এত স্বল্প সময়ে এত স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো সময় দেখা হয়নি, এবং এত ব্যাপক রক্তপাত এবং ব্যাপক নিপীড়ন নির্যাতন এটাও বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয়নি। এগুলো আমার বক্তব্য পরবর্তীকালে আপনারা পাবেন, আপনাদের খবরে ছাপা হয়েছে আমার বক্তব্য। তৎকালীন সময় যখন শেখ হাসিনার সরকার ছিল এবং যার ভয়ে কেউ কথা বলতে সাহস করছিল না, তখন আমি কি বলেছি আপনাদের পত্রিকা থেকে আমি এখানে কোট করতে চাই। আমি প্রথমে বলতে চাই যে আমরা প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম। আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে রংপুরে আমাদের দুটো ছেলে মারা গেছে। একটার নাম মিরাজুল ইসলাম, জাতীয় পার্টির 23 নম্বর ওয়ার্ডের নেতা, আর একটা হলো শ্রমিক পার্টি রংপুর মহানগর কার্যনির্বাহী সদস্য মানিক মিয়া শাহাদাত বরণ করেন। অটো শ্রমিক পার্টি হবে, যাই হোক। আর বিভিন্ন সময় আমাদের যে মামলা হয়েছে বিভিন্ন ছাত্র নেতাদের উপরে, আমাদের নেতার কর্মীদের উপরে, সেটারও পরবর্তীকালে আমি তালিকা দিয়েছি এবং সেখানেও লিস্ট করে দিয়েছি কোন নেতা কোন পজিশনে থেকে তাদেরকে অ্যারেস্ট করেছে কবে, এবং তারা তারপরে কতগুলো লোকের নামে মামলা হয়েছিল, হুলিয়া হয়েছিল, তারা পালিয়ে বেরিয়েছে। এরপরে এগুলোর আপনারা এখানে দেখতে পারবেন যে রংপুরে মেরাজুল ইসলাম ও মানিক মিয়া নামে জাতীয়বাদী দুজন নেতা শাহাদাত বরণ করেছেন। বৈষম্য ছাত্রদের অংশ নেওয়ার কারণে রংপুরে 11টি মিথ্যা মামলায় জাতীয় পার্টি অন্তত 33 জন নেতাকর্মী আসামি হয়েছেন। জাতীয় পার্টির নেতাকর্মীদের পদবি উল্লেখ করে যে মামলা দেওয়া হয়েছে তার পিছনের পাতায় সংযুক্ত করে দিয়েছেন ডকুমেন্টস। তাদের অনেকেই গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। রংপুরে বৈষম্য আন্দোলনে যোগ দেওয়ার কারণে 21 জুলাই রংপুর জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোহাম্মদ আরিফ আলী ও রংপুর মহানগর যুব সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। 23 জুলাই রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম ও রংপুর মহানগর মোটর শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সমাজ গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। এখানে ঢাকাতেও আমাদের আন্দোলন সব জায়গায় হয়েছে। ঢাকাতে উত্তরাতে আমার বাসার কাছেই নাজিমুদ্দিন ভূঁইয়ার ছেলে ওয়াহিদুজ্জামান অলি 5 আগস্ট সরকারি স্বৈরাচার আন্দোলনে গুলিবদ্ধ হয়েছিল। আমাদের দলীয় নেতা তার ছেলেকে নিয়ে আন্দোলনে অংশগ্রহণ ছেলে গুলিবদ্ধ হয়েছে, তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উত্তরা থানার জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল হালিমের ছেলে মাশরাফি হোসেন 5 আগস্ট সকালে স্বৈরাচার আন্দোলনে অংশগ্রহণে গুলিবিদ্ধ হয়েছে। এগুলো আমাদের রেকর্ড। 1900 আমরা কিন্তু আমাদের বৈষম্যের এই আন্দোলনটা আমরা এখন নতুনভাবে দিচ্ছি তা নয়। এর আগের বার যখন 2018 সালে এই আন্দোলন শুরু হয় তখন আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ এটা সমর্থন দিয়েছিলেন এবং এটাকে যৌক্তিক আন্দোলন বলে দাবি তিনি ঘোষণা দিয়েছিলেন। আমরা এর সঙ্গে তখনই আমরা এর সঙ্গে ছিলাম। $1924 সালে এইবার বৈষম্যের ছাত্র আন্দোলন শুরু হলো, তাতে আমরা পূর্ণ সমর্থন দিয়ে ছাত্রদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। সংসদে বৈষম্যের ছাত্র আন্দোলনের পক্ষে বক্তৃতা করেছি, বিবৃতি দিয়েছি। ছাত্রদের ন্যায্য দাবি মেনেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আটক 6 সমন্বয়কে মুক্তি দিতেও দাবি জানিয়েছিলাম আমরা। এরপরে আমি কোট করছি আপনাদেরকে, আপনাদের রিপোর্ট, এটা আমার মুখের কথা নয়, আমরা যেগুলো বলেছি, যেগুলো গণমাধ্যমে এসেছে সেগুলো বলছি। প্রথমে দেখেন, বৈষম্যের ছাত্র আন্দোলনের পক্ষে সংসদে GM কাদের, এটা আপনাদের বিভিন্ন মিডিয়ার হেডলাইন,
মিডিয়ার দেওয়া হেডলাইন। 2024 সালে 1 জুলাই রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। 3রা জুলাই দ্বাদশ সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় বিরোধী নেতা হিসাবে আমি বলেছিলাম, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির মাধ্যমে বৈষম্যমুক্ত ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠন প্রক্রিয়া ধ্বংস করা হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বয়ে আনে না। আমরা যেন ভুলে না যাই, ইতিহাস সাক্ষ্য দেয়, এটা আমার কোট করছি, এদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে জয়ী হতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমার পার্লামেন্টের বক্তব্য, যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বয়ে আনে না। 4 জুলাই সহ দৈনিক যুগান্তর সহ সব পত্রিকায় এই খবরগুলো এসছে। আমি নিচে দিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখেন দাও কোন কোন পত্রিকায়, সব পত্রিকায় এসছে। 6 জুলাই গাজীপুরে আমি জাতীয় পার্টির সম্মেলনে বক্তৃতা দিচ্ছি, এটা পাবলিক মিটিংয়ের মতো হয়েছে। বাইরে মাইক দেওয়া হয়েছিল, প্রচুর মানুষ, সেখানে আওয়ামী লীগের মানুষ সবাই ছিল। তারা এই মিটিংয়ে আমার কথা শুনবার জন্য প্রচুর ভিড় হয়েছিল। সেখানে আমি কি বলেছি এটা একটু লম্বাভাবে বলছি, যেহেতু এটা যুগান্তরের খবর। এখানে আপনারা অনেক কিছু দেখবেন, আমরা সরকার সম্পর্কে আমাদের মতবাদ কী, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কী রকম বক্তব্য, কত কত কঠিন বক্তব্য আমরা দিয়েছি, সেটা এখানে আছে জন্য আমি এটা সম্পূর্ণটা পাঠ করব, আপনারা ধৈর্য ধরে শুনবেন। দেশকে গিরিতে কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়িয়েছে জিএম কাদের, যুগান্তর প্রতিবেদন 6 জুলাই 2024 সালে। সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছে। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়িয়েছে। কোটা পদ্ধতি বাংলাদেশ সংবিধানের 29-এর 1, 2 ও 3-এর সম্পূর্ণ পরিপন্থী। সংবিধান সংশোধন করে এটাকে বৈধ করতে পারবে না। তিনি বলেন, মৌলিক অধিকার সম্পর্কিত 29-এর 1, 2, 3 ধারা পরিবর্তন করার ক্ষমতা সংবিধানে দেওয়া হয়নি। এদেশের মানুষ হাজার বছর ধরে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করা করে বৈষম্য তৈরি করা হয়েছে। কিছু সংখ্যক লোককে সুবিধা দিতে বেশিরভাগ মানুষকে বঞ্চিত করা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও পাকিস্তান সৃষ্টি আন্দোলনে বাঙালির ভূমিকা রেখে শুধু বৈষম্য থেকে মুক্তি পেতে। পরবর্তীতে পাকিস্তানেরও আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছে। পাকিস্তানে আমাদের দরিদ্র সীমার নিচে থাকতে বাধ্য করেছিল। ফলে প্রথমে স্বাধিকার আন্দোলন, পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। এটা আমার বক্তব্য, যুগান্তরে এসছে। জিএম কাদের বলেন, বর্তমানে আওয়ামী লীগ আবার ডিভাইড অ্যান্ড রুলস এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য সৃষ্টি করছে। এটা আমি বলেছি 6 জুলাই গাজীপুরে, 6 জুলাই। তারা সমাজকে বিভক্ত করছে। শাসক শ্রেণী এই দেশকে ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তি মনে করে। তারা আইনের ঊর্ধ্বে এবং পছন্দ মতো আইন তৈরি করে। শেখ হাসিনার সরকারের এইভাবে বলছে, তার নিজের মতো নিজের স্বার্থে আইন তৈরি করে। শাসক শ্রেণীর কাছে প্রথম শ্রেণীর নাগরিক হচ্ছে পিওর আওয়ামী লীগ ও তাদের লাঠিয়াল বাহিনী। অনুগত প্রশাসন, অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করা হচ্ছে সাধারণ মানুষকে নিপীড়ন, নির্যাতন ও বৈষম্য করার জন্য। সরকারের কাছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হচ্ছে ভেজাল আওয়ামী লীগ, আর তৃতীয় শ্রেণীর নাগরিক হচ্ছে আমরা সাধারণ জনগণ। বাংলাদেশে আমাদের কোনো অধিকার নেই, আমাদের সন্তানদের চাকরি পাওয়ার অধিকার নেই, আমাদের বেঁচে থাকার অধিকার নাই। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের সার্ভ করার জন্য যে প্রশাসন দরকার, তার জন্যই অনুপযুক্ত মানুষকেও বসতি দিতে চায় সরকার। তার এই জন্যই কোটা পদ্ধতি সৃষ্টি করা হয়েছে। যেহেতু সংবিধানে কোটা পদ্ধতি সমর্থন করে না, তাই আশঙ্কা আছি আইনের বাস্তবায়নে কীভাবে করা হয়, তা এই আইন বাস্তবায়নে কীভাবে করা হয় তা দেখার জন্য। আমার বক্তব্য, তিনি বললেন, আমরা আশাবাদী হতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের অনুপ্রেরণা হচ্ছে আমাদের জাতীয় শহীদ মিনার। আমাদের শহীদ মিনার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের আত্মহত্যের প্রতীক। আমরা আওয়ামী লীগের এই বৈষম্য মানি না। আমাদের জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক নিজেদের দেশ গড়ার প্রত্যয়। শহীদ মিনার ও স্মৃতিসৌধকে শপথ নিতে হবে, আমরা বৈষম্য মানি না। মানুষে ভেদাভেদ থাকবে না, মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং উপযুক্ততার ভিত্তিতে দেশ এগিয়ে যাবে। আমার বক্তব্য কোট করেছে যুগান্তর। পার্টি নেতার আওয়ামী লীগকে কোনো বিষয়ে অনুসরণ করবেন না। আওয়ামী লীগ অনুসরণযোগ্য কোনো রাজনৈতিক দল নয়। অত্যাচার ও শোষণের জন্য আওয়ামী লীগ অনুসরণীয় দল হতে পারে। আওয়ামী লীগের কাছে কোনো কিছু চাওয়ার জন্য যাবেন না, তাহলে জনগণ আপনাকে ঘৃণা করবে। বাঁচতে না পারলে বাঁচবেন না। রাজনীতি করতে হলে কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা পারলেই জাতীয় পার্টি এগিয়ে যাবে। দেশের বর্তমান অবস্থা ভালো নয়। শুধু আওয়ামী লীগ ছাড়া সবাই এই কথার সঙ্গে একমত। দেশের মানুষ অর্থের অভাবে ডিম খেতে পারছে না, সাধারণ মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে, আর অন্যদিকে মানুষের আয় কমছে। ডলারের সঙ্গে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে।
আগে $1 আমদানি পণ্য 70 থেকে 80 টাকায় কেনা হচ্ছে, তো এখন সেই পণ্য কিনতে হচ্ছে 125 থেকে 150 টাকা খরচ হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে, তাই মানুষের ক্রয় ক্ষমতা কমছে। তাই ডলারের সংকটের কারণে আমদানি কমিয়ে আনা হয়েছে, রপ্তানি প্রবাসী আয় কমেছে, তাই আমাদের রিজার্ভ কমে যাচ্ছে। সারা বিশ্ব বলছে এ দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যাবে না। বিদেশিদের যারা ব্যবসা করছে তারা ব্যবসা করতে পারছে না, তার বিদেশি বিনিয়োগও কমে গেছে। বাজারে জীবন রক্ষাকারী ইনসুলিন পাওয়া যাচ্ছে না, বাজারে ভেজাল ওষুধের সয়লাভ, ওষুধের কাঁচামাল আসছে না, তাই ভেজাল ওষুধে কয়েকটি বাচ্চা মারা গেছে। সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে, ভেজাল অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে, সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না। এখন IMF থেকে টাকা এসেছে, তা কিছু সময়ের জন্য আমাদের রিজার্ভ বাড়বে, কিছু আয়ের চেয়ে ব্যয় বেশি হলে রিজার্ভ কমতে থাকবে। সরকার দেশের অর্থনীতিকে ফুটো করে ফেলেছে, তাই IMF বা চীন থেকে যত টাকায় নিয়ে আসেন সবাই তলা দিয়ে বেরিয়ে হয়ে যাবে। বর্তমান সরকারের ভ্রান্ত নীতি দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে দুরবস্থার সৃষ্টি হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। 2010 সালে দায় মুক্তি আইন করা হয়েছিল, বিদ্যুৎ খাতে কোনো টেন্ডার ছাড়া কল করতে হয় না, দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস খাতের চুক্তি করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীরা বিদেশের ধনীদের তালিকায় নাম লিখিয়েছে। আমরা আগেই শুনেছি আওয়ামী লীগ দায় মুক্তি পছন্দ করে না, কারণ বঙ্গবন্ধুর হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছিল। এখন দায় মুক্তিতে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায় মুক্তির কারণে আমাদের টাকা পাচার হয়ে গেছে, গাড়ি চলে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এবার আবার নতুন করে দায় মুক্তি দেওয়া হচ্ছে। যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের টাকা ফিরিয়ে আনতে পারবে, তাদের কেউ জিজ্ঞাসা করবে না, তাদের অপরাধের বিচার হবে না, দায় মুক্তি দেওয়া হয়েছে। তাই কোনো এজেন্সি কাউকে প্রশ্ন করতে পারবে না। চুরি ও ডাকাতির দায় মুক্তি, খুনের দায় মুক্তি দিয়ে দেশকে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ খাবার পায় না, ওষুধ কিনতে পারে না, স্পেয়ার পার্টস ও কাঁচামালের অভাবে কলকারখানা বন্ধ। এগুলো বক্তৃতা আমার আওয়ামী লীগের আমলে গাজীপুর, যেখানে আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে দাঁড়িয়ে এই বক্তৃতা আমি দিয়েছি। সকালে সরকার বলে বেড়ায় আমার নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করি। সরকার যত প্রকল্প করে ট্যাক্স তুলে সেই টাকা দিয়ে করতে পারেনি, ব্যাংক থেকে ঋণ করে সরকার চলতে হচ্ছে। তাহলে বড় বড় প্রকল্প কোথা থেকে করে? বাজেট বলছে বাজেটে বলছে সরকার বিদেশ থেকে টাকা নেয় আর দেশের মানুষের থেকে ঋণ করে দেশের ব্যাংকগুলিকে দেউলিয়া করে দেওয়া হয়েছে, নিজেদের লোকদের দুর্নীতি করতে সুযোগ দেওয়া হয়েছে। এখন ব্যবসায়ীরা ঋণের জন্য ব্যাংকে গেলে ঋণ পায় না, ঋণের অভাবে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় সরকার বলে বেড়ায় আমরা নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করছি। রাজস্ব আয় দিয়ে সরকার শান শওকত করছে। 12 থেকে 13 পার্বণের স্থলে আওয়ামী লীগ 1300 পার্বণ চলছে। প্রতিদিন কোনো না কোনো দিবস উদযাপন হচ্ছে, সেই দিবসও বলে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। পদ্মা ব্রিজ নির্মাণের জন্য আমরা অভিনন্দন জানাই। যমুনা ব্রিজের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মহাদেশ সাত ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। সরকার যদি বলে এই পদ্মা ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, সরকার যদি বলে পদ্মা ব্রিজ নিজস্ব অর্থায়নে হয়েছে, তাহলে দেশের সব ব্রিজেই নিজস্ব অর্থায়নে হয়েছে। কারণ আমাদের দেশীয় বিদেশি ঋণ নিয়েই সকল প্রকল্প বাস্তবায়ন করা হয়। বিশ্বব্যাংক 1% সুদে পদ্মা ব্রিজকে ঋণ দিতে চেয়েছিল, আমরা তা নিতে পারিনি। আমরা বাজেটের সহায়তা হিসেবে এর চেয়ে অনেক বেশি সুদে ঋণ নিয়ে পদ্মা ব্রিজ করেছি। রাজস্ব আয়, বিদেশি ঋণ, দেশি ব্যাংকের ঋণ নিয়ে সরকার পরিচালনা ব্যয় এবং প্রকল্প বাস্তবায়ন করে। পদ্মা ব্রিজের ব্যাপারে আমি আওয়ামী লীগের আমলে এটা বলেছি, এটা তার নিজস্ব অর্থায়নে নয় এবং এটাতে বড় ধরনের একটা লস হয়েছে সরকারের। 1% সুদে যেটা নিতে পারতো সেটাকে 8-10% সুদে নাও, এটা আমি সংসদে বলেছি বা বিভিন্ন জায়গায় বলেছি। এই ঋণ তো আমরা শোধ করতে হবে। কোনো প্রকল্প বিদেশি ব্যয় ও ব্যাংকের ঋণ ছাড়া বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের নাই। পদ্মা সেতু যেহেতু নিজস্ব অর্থায়নে হলে দেশের সব প্রকল্পেই নিজস্ব অর্থায়ন হয়েছে, আসলে নিজস্ব অর্থায়নে নয়। বাংলাদেশের গরিব মানুষের রক্তের অর্থ দিয়ে পদ্মা ব্রিজ করা হয়েছে। এই অর্থ বাংলাদেশের সব মানুষকে শোধ করতে হবে। আগামী 100 বছরে এই ঋণ শোধ করতে হবে। এই অর্থ আওয়ামী লীগ মন্ত্রী বা প্রধানমন্ত্রী তহবিল থেকে নয়, গরিব মানুষের রক্তে এই ফান্ড তৈরি হয়েছে। এখন কেউ ঋণ দিতে চাচ্ছে না, কারণ তারা মনে করছে বাংলাদেশ ঋণ পরিশোধ করতে পারবে না। এটা আমার বক্তব্যটা দীর্ঘ হলো, কিন্তু এটা দিলাম যে আওয়ামী লীগ আমলে যখন আওয়ামী লীগ চরমভাবে আমাদের নিপীড়ন নির্যাতন, মানুষ কথা বলতে সাহস করে না, তখন আমরা এগুলো কথা বলেছি প্রকাশ্যভাবে আওয়ামী লীগের ঘাঁটিতে এবং গাজীপুরে গিয়ে বলেছি। আমরা আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছি। তারপরে আমি এখানে এই যুগান্তর অধিকার দৈনিক বিস্তার এই 6 জুলাই বিভিন্ন অনলাইন পোর্টাল, টিভি চ্যানেলগুলো আপনি চেক করলে বুঝতে পারেন। চাকরিতে মুক্তিযোদ্ধা করা পদ্ধতি সংবিধান পরিপন্থী। 7 জুলাই, 6 জুলাই পর 7 জুলাই দেখেন আমার বক্তব্য। আমরা একদিনও এর আন্দোলনের থেকে দূরে ছিলাম না।
চাকরিতে মুক্তিযোদ্ধা কত সংবিধান মতো করেছে সরকারের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যৌক্তিক। 7 জুলাই রোববার দুপুর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এই মন্তব্য করেন। কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যৌক্তিক আন্দোলন, সব সমাজের মানুষই বৈষম্য পছন্দ করে না। তিনি বলেন সংবিধানের সাম্যের কারণে কিছু মানুষকে এগিয়ে নেওয়ার জন্য সুযোগ দেওয়ার কথা আছে, যারা পিছিয়ে আছে তারা এগিয়ে যেতে পারে, পিছিয়ে পড়াদের কতটুকু সহায়তা দেওয়া হবে তাও সংবিধানে বলা আছে। মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের উত্তরাধিকারীদের কোটা পদ্ধতিতে সুযোগ দেওয়া সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাবলিক মিটিংয়ে ডিক্লেয়ার করছি আমি এটা সংবিধান বিরোধী। এটা সব পত্রিকা আসছে, দেখবেন নিচে। আমরা এরশাদের ৫ম বিশ্ববার্ষিকী বার্ষিকীতে 14 জুলাই আবার বলেছি। আপনারা একটু হয়তো বোরিং হতে পারে, তবে আমি মনে করি যে আমি এগুলো বলার দরকার আছে এবং আমি এই ডকুমেন্টগুলো ওই জন্যই দিচ্ছি। এগুলো আমার বক্তব্য না, আমার বক্তব্য যেগুলো আপনারা কোট করেছেন আপনাদের পত্রিকার এটা দিচ্ছি, আমার নিজের বক্তব্য লিখে দিইনি। রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলাতে 14 জুলাই রোববার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় সভাপতি বক্তৃতায় বিরোধী নেতা জি এম কাদের বলেন, চাকরিতে স্বল্প সংখ্যক থাকতে পারে অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য। অনগ্রসর বা আমাদের সঙ্গে তাদের সমান তাল মিলিয়ে চলতে পারে, তার জন্যই স্বল্প সংখ্যক কোটা থাকতে পারে। সেটা প্রথম ও দ্বিতীয় নয়, সব শ্রেণীর জন্য কার্যকর করা উচিত। বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে, আমরা আস্থা রাখবো। আজ যারা ক্ষমতায় আছেন চিরদিন তারা ক্ষমতায় থাকবেন না। রাষ্ট্রের সুযোগ সুবিধা আগামী প্রজন্মের জন্য সমতার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। চাকরিতে কোটা থাকবে কি থাকবে না বা কতটুকু থাকবে তার রাজনৈতিক সিদ্ধান্ত, তা বাস্তবায়ন হবে প্রশাসনের মাধ্যমে। এটা হাইকোর্টে কেন যাবে? এটা আমার বক্তব্য। 14 জুলাই দেখেন, কোটা ব্যবস্থা রাখাটাই অযৌক্তিক, প্রথম আলোর হেডলাইন। মুক্তিযুদ্ধ কোটা সংবিধান অনুমোদন করে না। মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম যাদের কোটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা বংশ পরম্পরায় সমাজে বৈষম্য সৃষ্টি করে এবং এই বৈষম্যের কারণে সমাজটা দ্বিধাবিভক্ত হয়ে গেছে। শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, তারা তো আইন শৃঙ্খলা বিরোধী কিছু করেনি। সরকার তাদের কথা শুনেছে, তাদের প্রতি আস্থা আনতে পারত, তাহলে তারা এমনিতেই চলে যেত। এরা তো আমাদের ছেলে মেয়ে, আলাপ আলোচনা করে এর গ্রহণযোগ্য সমাধান হতে পারে। গায়ের জোরে সমাধান সেটা পাকিস্তান আমল হয়েছে, ব্রিটিশ আমল হয়েছে। আমি বলেছি এদেরকে আমার ছেলে, তারা আমাকে বলছে আমি দোষর। তাদের জন্য আমি জানের রিস্ক নিয়েছি, এগুলো কথা বলেছি। আমি মনে করি কোটা বিরোধী আন্দোলনের একটি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছাত্ররা রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ করছে না, এটা তাদের কৌশল। আমি ধারণা করি দেশের 99% মানুষ জনগণের মতামত হলো কোটা পদ্ধতি দরকার নেই, এটা বৈষম্য সৃষ্টিকারী, মেধা বিকাশের এবং ন্যায় বিচারের পরিপন্থী। অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারি সরকার শক্তি প্রয়োগের জায়গায় যেতে পারে, কিন্তু সবসময় সমাজে যে বিভাজন এগুলি করে সমাজে যে বিভাজনটা ওনারা সৃষ্টি করছেন এবং বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করছেন, এর ফল দেশের জন্য ভালো হবে না, তাদের জন্য ভালো হবে না। বৈষম্য বিভাজন জনগণ মেনে নেবে না। কে বলেছে? এটা ডকুমেন্টটা আমি বলছি না, এটা ডকুমেন্ট গণমাধ্যমে আছে। আমি 16 জুলাই কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররা বীর মুক্তি সেনা, আমি বলছি এটা হেডলাইন করেছে বিভিন্ন সংবাদপত্র। 16 জুলাই 2024 আন্দোলনরত ছাত্রদের উপরে গুলি চালানো হয় ঢাকা, রংপুর সহ সারা দেশে। তখন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো। আমরা সেদিন সারা দেশে 6 জনের মৃত্যু সংবাদ পেয়েছিলাম। সেদিন বিবৃতিতে আন্দোলনরত ছাত্রদের উপর গুলি চালানোর প্রতিবাদ করেছি, হত্যার বিচার চেয়েছি, ছাত্রদের বীর মুক্তি সেনা খেতাবে ভূষিত করেছিলাম। এখন আমি ওইটা পড়ি। শিক্ষার্থীদের অহিংস কোটা বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জারি বিরোধী নেতা ও জাতীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এই যৌক্তিক আন্দোলন সশস্ত্র বাধাদানের ঘটনার নিন্দা জানাচ্ছি। সশস্ত্র বাধাদানের ঘটনার নিন্দা জানাচ্ছি। কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকে তরুণদের প্রতি আমার অভিনন্দন, যে তরুণরা এখন আমরা বলছে দোষর। আমি তাদের বীর মুক্তি সেনা হিসেবে অভিহিত করতে চাই। মঙ্গলবার 16 জুলাই দলের পক্ষে গঠিত এক বিরোধী নেতা বলেন, বাঙালি জাতির ইতিহাসে সুদীর্ঘকাল থেকে বৈষম্য সৃষ্টির মাধ্যমে সৃষ্ট বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন ও দারিদ্র্যের অভিশাপ প্রচলিত ছিল। বৈষম্যের এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য তারা বারবার সংগ্রাম করেছে, অনেকে আত্মদান করেছে এবং বারংবার বিজয়ী হয়েছে, কিন্তু তাদের সেই বিজয় প্রতিনিয়ত ছিনিয়ে নেওয়া হয়েছে।
একটু আপনারা যদি মনোযোগ দেন তাহলে ভালো হয়, আমি আর বেশিক্ষণ সময় নেব না। তিনি আরও বলেন, ব্রিটিশ আমলে ও ঔপনিবেশিক শাসকরা দেশে সুবিধাভোগী জমিদার শ্রেণী এবং সম্ভ্রান্ত ব্যক্তি সৃষ্টির মাধ্যমে একটি ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা বাঙালি জাতিকে শোষণ ও লুণ্ঠন করেছে। পরে বাঙালি জাতি পাকিস্তান সৃষ্টির মাধ্যমে এই বৈষম্যতে মুক্ত হতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানিরাও সেই বিজয়কে ছিনিয়ে নেয়। বাঙালি জাতি আবার পাকিস্তানি শাসকের দ্বারা সৃষ্ট বৈষম্য ও তার মাধ্যমে শোষণ, বঞ্চনা, অন্যায়, অবিচার ও দারিদ্র্যের শিকার থাকেন। এখানে একথা উল্লেখ করে বিরোধী নেতা বলেন, ফলশ্রুতিতে স্বাধিকার আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই বৈষম্য থেকে মুক্ত হয়েছিল বাঙালি জাতি, কিন্তু সেই মুক্তির যুদ্ধের অর্জন এখন আবার তারা হারাতে বসেছেন। এটা যুগান্তর সহ অনলাইন পোর্টাল সবাই, ইন্টারনেট সেবা বন্ধ ছিল, 16 জুলাই সব পত্রিকা আসছে। তারপরে হলো আমি 17 জুলাই প্রতিটি ছাত্র হত্যার বিচার বিভাগ তদন্ত চাই, ছাত্র হত্যার দায় সরকারকে নিতে হবে, পত্রিকার হেডলাইন। জানান জি এম কাদের বলেন, ছাত্রদের কোটা সংগঠনের আন্দোলনের দাবি যৌক্তিক, এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে। শোকবার্তা বিরোধী নেতা বলেন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ শান্তিপূর্ণভাবে অহিংস প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন, তখন ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাযজ্ঞের ভিডিও বিশ্ববাসী দেখেছে। কোটা পদ্ধতিতে নিয়োগ পাওয়া সরকারি দলের আনুগত্যে অন্ধ ও অনুপযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগ নির্বিচারে হামলা করেছে আন্দোলনরত নিরীহ ছাত্রদের উপর। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে আগ্নেয়াস্ত্র বের করে সরকারি দলের অঙ্গ সংগঠনের অস্ত্রধারী সন্ত্রাসীরা ছাত্রদের উপর গুলি করেছে, কিন্তু অবৈধ অস্ত্রধারীদের বাধা দেওয়া হয়নি বা গ্রেপ্তার করা হয়নি। রাতে রাতারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিহত নিরীহ ছাত্রীরাও রেহাই পায় নাই এইসব নরপশীদের নির্যাতন থেকে। এটা পত্রিকায় প্রকাশিত আমার বক্তব্য। আওয়ামী লীগের আমলে, যখন আওয়ামী লীগ যে কোনো সময় আমাকে উঠিয়ে নিয়ে গুলি করে মেরে ফেলতে পারত, এরকম পরিস্থিতি ছিল। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় কিছুদিন আগে ব্যাপক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী দরকারের বেশি শক্তি প্রয়োগ করেনি বোঝা যায়, কেননা শ্রীলঙ্কা এত বড় আন্দোলনও কিন্তু কোনো মায়ের কোল খালি হতে শুনিনি। আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনের জন্য সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে অন্যায়, অবিচার, অত্যাচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়েছে। চলছে দুষ্টের পালন এবং শিষ্টের দমন। এক শ্রেণীর মানুষ এখন আইনের বিরুদ্ধে অবস্থান করছে, শাসক শ্রেণী আইনের প্রয়োগ ও বাস্তবায়ন নিয়ন্ত্রণ করছে। হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। আহত ছাত্রদের যথাযথ চিকিৎসা নিশ্চিত দাবি জানান তিনি। আমরা ছাত্র হত্যার সঙ্গে আমরা জড়িত, আমরা ছাত্র হত্যা করতে চাইছি। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন, নিষ্ঠুর দমনপীড়ন। এখানে আমি একটা সমকালের একটা ইন্টারভিউ এগুলো পড়বো, যেহেতু এটার কিছু কানেক্ট আমি মনে করি আপনাদের জানা দরকার। আমি সেই সময় কিন্তু 27 জুলাই এটা আমি সমকালে ইন্টারভিউটা ছাপা হয়েছে। বিরোধী নেতা জি এম কাদের বলেছেন, কোটা সংস্কারের আন্দোলন শুরুতে শিক্ষার্থীদেরই ছিল, কিন্তু হত্যাযজ্ঞের কারণে, বৈষম্যের কারণে আগে থেকেই ক্ষুব্ধ হয়ে থাকা সাধারণ মানুষ পরে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নামে। সরকার জনরোষকে লুকাতে বিএনপি জামাতকে দায়ী করছে। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন জীবনে দেখিনি, এমন বর্বর দমন নিপীড়ন দেখিনি। সমকালকে দেওয়া আমার সাক্ষাৎকার ছাপা হয়েছে। সমকাল থেকে বলছে, আওয়ামী লীগ বলছে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে বিএনপি জামাত ঢুকে পড়েছে। দেখেন আমি কি বলেছি। তারা বলেছে, তারা নাশকতা চালিয়েছে, সরকারের পতন চেয়েছে। আপনি কি মনে করেন? সাগরে, আমি বলছি, সাগরে হিমশোল যখন ভাসে তখন চূড়া দেখা যায়, আসল অংশ থাকে পানির নিচে। এবারের আন্দোলনের চূড়া হলো কোটা সংস্কার, সেটা দেখা গেছে। এর নিচে রয়েছে বঞ্চিত ও বৈষম্যের শিকার জনগণের পুঞ্জীবিত ক্ষোভ। সরকারের নিজের স্বার্থে আওয়ামী লীগ বেনাম জনগণ তৈরি করেছিল। ক্ষমতা শান্তির উপরে উঠানো হচ্ছিল, আর জনগণ হচ্ছিল বঞ্চিত। এখন বৈষম্যের বিরুদ্ধে ভাষা আন্দোলন, 6 দফা মুক্তিযুদ্ধ হয়েছে। পাকিস্তানরা অধিকার দেয়নি বলে স্বায়ত্ত শাসন আন্দোলনে স্বাধীনতা সংগ্রামের রূপ নিয়েছিল। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আন্দোলন কোটা সংস্কারের দাবি শুরু হলে বৈষম্যের ফলে সৃষ্ট বঞ্চনা, অপমান থেকে মুক্তি পেতে মানুষ ছাত্রদের সঙ্গে নেমেছিল।
শুধু দমন নয়, নিষ্ঠুর দমন পীড়ন হয়েছে। সরকার সব আন্দোলনকে জামাত বিএনপির জঙ্গি নাটক বলে দমন করছে। এবারও একই নাটক করে নির্মম দমনকে জাস্টিফাই করার চেষ্টা করছে। পুলিশের সামনে অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয় সরকার দলের হামলা করছে, পুলিশ এতে মদত দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যখন নামানো হয়েছিল তখন মানুষ অনেক বেশি ক্ষুব্ধ হিংস্র হয়ে উঠেছে। মানুষের মধ্যে নিজেদের বাঁচানোর মরিয়া অবস্থা ছিল। এই অ্যাকুজিশনগুলো আর কেউ করেছে? সরাসরি কোনো রাজনৈতিক নেতা করেছে? হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর গুলির ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে কিনা জানা নেই। হেঁটে যাওয়া মানুষের উপরে গুলি করা হয়েছে, বিভিন্ন ভবনের ছাদ থেকে গুলি করা হয়েছে। এই ধরনের হত্যাযোগ্য কোনো সমাজে হতে পারে না। যেসব নাশকতার কথা বলা হচ্ছে, নাশকতার কথা বলা হচ্ছে সাধারণ মানুষের ধারণা। জঙ্গি নাটক সাজাতে এতে সরকারি দলের লোকেরা জড়িত। আওয়ামী লীগের আমলে এই কথা আওয়ামী লীগের সামনে গিয়ে বলছে, জঙ্গি নাটক করে তোমরা সাধারণ মানুষকে দোষারোপ করছো। কেউ বলছে? আর 27শে জুলাই 4 দিনে কত মানুষ, ওরা জানতে চাই কত মানুষ নিহত হয়েছে। শুধু ঢাকায় নয়, গ্রামে গঞ্জে প্রচুর মানুষ গুলিবদ্ধ হয়েছে। গুলিবদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কাছে হাজার হাজার মানুষ। উত্তরায় হাসপাতালগুলো থেকে একই খবর পাচ্ছি। হতাহতের সংখ্যা সরকার চাইলে বের করতে পারে, হয়তো সময় পাচ্ছে না অথবা বের করতে চায় না। তবে নিহত 300 বা 3000 যাই হোক, বড় কথা নিষ্পাপ সব মানুষ মারা গেছে। এখন একটা কথা বলি, যেটা নিয়ে এতক্ষণ তো আমার বক্তব্য আমাদের রংপুরে বা বিভিন্ন জায়গায় আন্দোলনের কথাটা বললাম, ওটা ডকুমেন্টারি এভিডেন্স। আমাদের জাতীয় পার্টি বর্ধিত সভায় সমস্ত প্রেসিডেন্ট মেম্বার থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মী থেকে কেন্দ্রীয় কমিটি এবং জেলা এবং সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মী লিডারদের নিয়ে এবং জেলা পর্যায়ের লিডারদেরকে ডাক দিয়ে যতটুকু পারা গেছে জড়ো করে আমরা একটা বর্ধিত সভা করছি, যৌথ সভা করছি। সেই যৌথ সভায় সিদ্ধান্তগুলি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে জাতীয় পার্টির অবস্থান কী ছিল। এখানে বলা হয়েছে যে এটা প্রেস রিলিজ গেছে, এগুলো পত্রিকা ছাপা হয়েছে, রেফারেন্স আছে আমাদের কাছে। বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন ছিল পশ্চিম পাকিস্তানের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে। স্বাধীনতার পর দেশের মানুষ ভেবেছিল শোষণ ও বৈষম্যমুক্ত একটি দেশ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না। এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে। আমাদের যৌথ সভার সিদ্ধান্তের ভূমিকা 28শে জুলাই দীর্ঘদিনের শোষণ বঞ্চনা গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল। এর আগে কিন্তু আমরা লোককে মাঠে নামিয়ে দিয়েছি। রংপুরের ছেলেরা কিন্তু অ্যারেস্ট হয়েছে 21 তারিখে 20 তারিখে। আমাদের লোক কাজ করছে রাস্তায়। আমরা একটা ফর্মালি একটা রেজলিউশন নিয়েছি। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের উপর অত্যাচার শুরুর পর থেকে তাদের রক্ষা করার জন্য জনগণও তাদের সাথে নেমে পড়ে। ছাত্রদের উপর নিষ্ঠুর নির্যাতন, অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে তার চেয়ে অনেক বেশি। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনি। এমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনো প্রত্যক্ষ করেনি। যার কারণে এই আন্দোলনে স্কুলের ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করতে দেখা গেছে। যৌথ সভার সিদ্ধান্তসমূহ: 1. জাতীয় পার্টির এই যৌথ সভা সর্বসম্মতভাবে ছাত্রদের অধিকার আদায়ের বৈষম্য কোটার আন্দোলনের সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করে। সেই সাথে চলমান অহিংস ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে। সবাই ছাত্রদের অহিংস আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়। এই বৈষম্য ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি শক্তি প্রয়োগের মধ্যে দমনের প্রক্রিয়াকে তীব্র নিন্দা জানানো হয়। সবাই ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ সহ শহীদদের মামলার এজাহারে প্রকৃত মৃত্যুর কারণ না দিয়ে মিথ্যা এজাহার দাখিলে নিন্দা জানানো হয়। নিহত ছাত্রছাত্রীরা বীর মুক্তি হিসেবে আখ্যিত হবে একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে। এটা আমাদের দাবি। সবাই ছাত্র হত্যা সেখানে যুক্ত সকল সরকারি কর্মকর্তা উস্কানিদাতাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হয়রানি নির্যাতন না করার আহ্বান জানানো হয়। ছাত্রদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতারকৃত সকল ছাত্র ও নেতৃবৃন্দকে অনতিবিলম্বে মুক্তির দাবি করা হয়। জাতীয় পার্টির এই সভা ছাত্র আন্দোলনের নিহতদের পরিবার পরিজনকে সম্মানজনক ক্ষতিপূরণ প্রদান ও আহতের সুচিকিৎসার দাবি করা হয়। এই সভা অনতিবিলম্বে দেশের ইন্টারনেট সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ খুলে দেওয়ার আহ্বান জানায়। এই সভা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থপনায় হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সবাই মনে করে কেপিআইভুক্ত স্থাপনাসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সরকার এই দায়িত্ব বলে ব্যর্থ হয়েছে, এই দ্বার সরকার এড়াতে পারে না। সবাই মনে করে অনতিবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, সেই সাথে প্রকৃত ছাত্রদের হল প্রশাসনের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সহিংসতায় নিহত ও আহত সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এটা 29শে জুলাই পত্রিকা আসছে। এখন আমি বলি, তারপরে যেটা হচ্ছে 29শে জুলাই কিছু সমন্বয়কে আটক করা হয়েছিল। সেখানে কিন্তু আমি উকিল দেওয়ার চেষ্টা করেছিলাম, তাদেরকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাদেরকে কোর্টে যেন হাজির করা হয়, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপত্তা নামে। এই বিষয়ে আমার বক্তব্যটা পড়ছে। এখন গেল 29শে জুলাই এক বিবৃতি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে শর্তহীন মুক্তি দেওয়ার দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, আটক 6 সমন্বয়কদের পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। বিবৃতিতে তিনি বলেছেন, সরকারের সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার দেশের প্রতিটি নাগরিকের আছে। ছাত্রদের অহিংস প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ হিসাবে বিবেচনা করার বা সেই দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বা প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করে মোকাবেলা করার অধিকার সরকার বা সরকারি দলের নেই। এরপরে 29শে জুলাই শোক দিবস একটা ডিক্লেয়ার করা হয়েছিল। সেই প্রেক্ষিতে আমাদের বক্তব্য দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে আবার শোক পালন হচ্ছে প্রতারণা। এটা আপনাদের সংবাদপত্রের হেডলাইনে বলছে প্রতারণা। আমি বলেছি সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতারণা। যখন সরকার শোক ঘোষণা করেছিলেন তখন আমরা বলেছিলাম গুলির নির্দেশ দিয়ে শোক পালন করছে প্রতারণা। 30শে জুলাই 2024 এক বিবৃতিতে জাতীয় চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে। দেশের মানুষ এ ধরনের রাষ্ট্রীয় শোক দেখতে চায় না। মানুষ চায় প্রতিটি হত্যা নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে ভবিষ্যতের জন্য এমনভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা না হয় সেজন্য সরকারকে সতর্ক করে দিই। আর একটা হলো লাস্ট 1 আগস্ট, সেটা হলো কোটা সরকার নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবরে আমি প্রথম রাজনৈতিক নেতা হিসেবে আমি প্রথম এখানে ভিজিট করি। আমার সঙ্গে রংপুর সিটি কর্পোরেট মেয়র ছিলেন মোস্তফা। সেখানে কবর জিয়ারত করতে গেছি আমি এবং তাদের মা বাবার সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে আশ্বাস দিয়েছি এবং তাদেরকে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছি। সেখানে ফাতিহা পাঠ করেছি এবং এটা বলেছি যে আমাদের সন্তান আবু সাইদ রংপুরের গর্ব এবং আজকে সে সারা দেশে বিখ্যাত হয়েছে, একদিন সে সারা পৃথিবীতেই তার নাম স্মরণ করা হবে। এটা কয়েকটা টেলিভিশন চ্যানেলে সেদিন কাভার দিতে পারে। সেদিকে একটু অসুবিধা ছিল, যেহেতু সেদিকে জামাত নিষিদ্ধ ঘোষণা করা হয়, তো সব কিছুতে একটা ঝামেলা হতে পারে এরকম মনে করে অনেকেই এটা অ্যাভয়েড করছিল। অনেক মিডিয়া যেতে পারেনি, তারপরেও মিডিয়াতে এটা এসছে। তো মোটামুটি 1 তারিখ পর্যন্ত আমাদের সম্পূর্ণভাবে এগুলো আমরা যে কার্যকলাপ করেছি এবং যে বক্তব্য বিবৃতি দিয়েছি, আমি মনে করি এরপরে আমরা গণহত্যার পক্ষে অবস্থান করেছেন এই কথাটা যদি কেউ বলে থাকেন, ওনার এগুলো বিষয়ে জানা উচিত, বোঝা উচিত। আমরা কী পরীক্ষিতে কীভাবে, তারপরে কত সত্যি কথাগুলো কত সাহস নিয়ে বলেছি, কত ঝুঁকি নিয়ে বলেছি, আমরা কতভাবে চেষ্টা করেছি যে আমাদের সন্তানরা যেন কোনো রকম সমস্যায় না পড়ে, তারা যেন সেফ থাকে। আমরা তাদের জন্য চেষ্টা করেছি, তাদের জন্য বক্তব্য দিয়েছি, তাদের জন্য সরকারকে বিভিন্নভাবে আমরা চার্জ করেছি, প্রতিবাদ করেছি। আমাদের লোকরা রাস্তায় নেমেছে, তাদের সপক্ষে, আন্দোলনের সপক্ষে কাজ করেছে। এখন কথা হলো যে আমাদের বিরুদ্ধে, এটা তো আমি গেলাম যে আমরা দোষর ছিলাম, গণহত্যার সঙ্গে পক্ষে অবস্থান নিয়েছিলাম, সেটার ব্যাপারে আমি বক্তব্য দিলাম। এখন আমরা দোষর ছিলাম, কী জন্য দোষর ছিলাম এই কথাটা বলি। আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, যারা এসব কথা বলেন তাদের হলো যে আমরা 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি, 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি, 2024 নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করে আমরা আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছি। এই জন্যই তারা বিভিন্ন এতদিন পর্যন্ত থাকতে পেরেছেন এবং এই জন্যই দেশে তারা এত অত্যাচার অনাচার করতে পেরেছে। এইটা হলো আমাদের বিরুদ্ধে অভিযোগ। কথা সত্য, অফকোর্স সত্য কথা, আই ডু বিলিভ, কিন্তু এটা সত্য নয় যে আমাদের যেটা অভিযোগ করা হচ্ছে সেটা সত্য নয়। আমরা নির্বাচন করেছি, কি করেছি, এটা আমি এখন বলতে চাই।
আমি কথাগুলো শেষ করি, তারপর তোমাদের কোশ্চেন করতে দেওয়া হবে। 2014 সালে আমরা যখন নির্বাচন ঘোষণা করা হয়, আমরা বলেছিলাম সব দল না আসলে নির্বাচন যাওয়া হবে না। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না আসায় আমরা তাদেরকে বলেছিলাম 7 দিন পর্যন্ত সময় দেওয়া হোক তাদেরকে আসার জন্য, না হলে আমরা নির্বাচন বর্জন করব। যদি দেওয়া হয় নাই, আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দেই। আমাদের নেতা আমাদেরকে সবাইকে নির্দেশ দেন, আমরা 300 আসনে উইথড্রলের জন্য আমরা পত্র পাঠাই দিই। এবং উইথড্রল লেটার দেওয়ার পরে এইটা নিয়ে আমারটা গ্রহণ করা হয়নি, এরশাদ সাহেবেরটা গ্রহণ করা হয়নি। তারপরে ইতিমধ্যেই হঠাৎ করে এরশাদ সাহেবকে নিয়ে সিএমএসি নিয়ে যাওয়া হলো এবং তাকে সেখানে আটক করে তাকে বাধ্য করার চেষ্টা করা হলো। আমি সেখানে দেখা করতে গেলে উনি পরিষ্কারভাবে আমাকে বললেন, আমি নির্বাচন বর্জন করতে চাই, তুমি সবাইকে নির্দেশ দাও, আমার নির্দেশ যেন জাতীয় পার্টি নির্বাচনে কোনো ক্রমেই না থাকে। এবং সেইভাবে আমি বাইরে এসে ওই ঘোষণা দিয়েছি এবং ওই ঘোষণা দিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। তবে আমার কথা ছিল নির্বাচন বর্জন করতে হবে, আমাদের নেতার নির্দেশ। এবং নির্বাচন থেকে আমরা 270 জনের মতো আমরা আমি নিজে নির্বাচন থেকে উইথড্র করি নাই, কিন্তু আমি উইথড্র হয় নাই। আমি তারপরেও ডিক্লেয়ার দিয়েছি আমি নির্বাচনে যাচ্ছি না, এই নির্বাচনে আমি নেই। মিডিয়ায় ঘোষণা দিয়ে আমরা এটা বয়কট করেছি, 270 জন বয়কট করেছে। আর এরশাদ সাহেবকে পরবর্তীকালে সিএমএস থেকে জোর করে ওনার কাছে আদায় করা হয়েছে যে উনি নির্বাচনে আসবেন। আমার ভাবিসহ আর কিছু লোককে দেওয়া হয়েছে। একটা কথা, এই কথা বলতে চাই, সেই জন্যই বললাম কথা বলা অনেক সহজ। সিএমএস ধরে নিয়ে গিয়ে তাকে যখন প্রেশার দেওয়া হয়, এবং যে কোনো লোককে, আজকে অনেকে মেরুদণ্ডহীন এসব কথা বলেন, যারা বলেন আমার জন্য আল্লাহ সুযোগ দেয়, তারা যদি এরকম পরিস্থিতিতে পড়েন, তারা কতটুকু মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবেন, এটাও আমাদের দেখার বিষয় আছে। যেখানে যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে, সেইখানে তাদের হাতে সম্পূর্ণভাবে কোনো কিছু আর নিরাপত্তা কিছু নেই। সেখানে যে কোনো জিনিস মানুষকে বাধ্য করা এত অসম্ভব ব্যাপার নয়। সবাই একেবারে মৃত্যু দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে সবসময়। এরকম মানুষ সবসময় আমার মনে হয় পৃথিবীতে খুব কমই থাকেন। সেই কারণে ওনাকে নিয়ে যে করানো হয়েছে, কাজে আমরা নির্বাচনে গেছি এ কথাটাও যেমন কারেক্ট, আমরা নির্বাচনে যাইনি এ কথাটাও তেমন কারেক্ট। যেমন ওখানে আমাদের 270 জন এবং আমি একজন সিনিয়র নেতা হিসেবে আমি নির্বাচনে যাইনি। 270 জন আমরা নির্বাচনে যাইনি। গেছেন একটি দল গেছেন, যারা গেছেন তাদেরকে যে কোনোভাবে বাধ্য করা হয়েছে, বাধ্য করে তারা গেছেন। কাজে এটা যদি ধরা হয় নির্বাচনে গেছেন, আমি মনে করি এটা অর্ধ সত্য। নির্বাচনে যান নেই, ওটা অর্ধ সত্য। আমাদের কিছু লোক গেছে, কিছু লোক যায়নি। কিন্তু বৈধতা দেওয়ার কথা যদি আসে, এই নির্বাচন কমিশন এবং এই একই শাসন ব্যবস্থা এবং একই প্রধানমন্ত্রীর অধীনে পরবর্তীকালে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে সব দলই অংশগ্রহণ করেছে। বিশেষ করে বৃহত্তম প্রতিদ্বন্দ্বী বিএনপি অংশগ্রহণ করেছে। স্থানীয় সরকারের 3 ধাপ পর্যন্ত তারা, উপজেলা পর্যন্ত তারা করেছে এবং মেয়রগুলো তো করেছে। তারপরে তাহলে এই বৈধতা, তারাও 50% বৈধতা দিয়েছে। মেইন নির্বাচনে যায়নি, স্থানীয় সরকারে গেছে। আর তার ফলে 2018-তে এসে সবাই নির্বাচনে গেছে, সব দলই নির্বাচনে গেছে, বিএনপি শুধু নয়। আর সঙ্গে বিএনপির সঙ্গে অ্যালায়েন্স যারা ছিলেন সবাই নির্বাচনে গেছে এবং এরা 4 বছর পর্যন্ত এই সংসদে ছিলেন। তাহলে বৈধতা দেওয়ার যদি কথা আসে, শুধু জাতীয় পার্টির কারণেই বৈধতা হলো, আর অন্য কোনো জায়গায় গেল এবং তারা সংসদে একেবারে 2024-এর 1 বছর আগ পর্যন্ত সংসদে কার্যকরীভাবে সংসদে উপস্থিত ছিলেন। তারা এই সরকারকে মেনেছেন, এই পদ্ধতিকে মেনেছেন এবং তারপরে তারা সংসদে কার্যক্রমে অংশগ্রহণ করেছে। তাহলে বৈধতা তো তারাও দিয়েছেন, আমরা তো এককভাবে দেইনি। আচ্ছা, 2024 সালের ব্যাপার আমি গত সরকারের আমলে পরিষ্কারভাবে বলেছি এবং বিভিন্ন সময় বলেছি, এখনও বলছি, সরকারের থাকাকালীনও বলেছি, সরকার যখন বিদ্যমান ছিল শেখ হাসিনা সরকার, তখনও বলেছি যে আমাদেরকে প্রথমে ব্ল্যাকমেইল করা হয়েছে, আর একটা অংশ দিয়ে আমার চেয়ারম্যানশিপ নিয়ে যাওয়া হবে এবং আমার দলকে ভেঙে নিয়ে যাওয়া হবে। তখন মনে হচ্ছে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হবে, হয়তো নির্বাচনে গেলে দল শেষ হয়ে যাবে। সেই রকম নির্বাচন থেকে আমাদেরকে বলা হলো যে তোমাদেরকে সুষ্ঠু পরিবেশ দেবো নির্বাচন করে। আমি বলেছি পারা যাবে না, তার বলেছি চেষ্টা করে দেখতে পারো। তারপরে তারা নেগোশিয়েট করেছিল, তারা বলছিল যে আমরা নৌকা মার্কা দেবো না, তোমাদের নির্বাচন ফেয়ার করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি। নেগোশিয়েট করা হলো, অনেক কিছু হলো। যাই হোক, টিক মার্কের নির্বাচন আমরা চাইনি, এটা আমার বক্তব্য। সবসময় আপনি দেখবেন একটা বক্তব্য কথা বলতে পারবেন না। আমি বলছি আমরা নির্বাচন যদি করেও থাকি, এটা নির্বাচন হবে প্রতিযোগিতার জন্য। আমরা শুধু একটা জিনিস চাই, যে আমাদেরকে
সঠিকভাবে নির্বাচন করতে দিতে হবে। জনগণ যদি ভোট দিতে চায় আমার লোককে ভোট করতে দিতে হবে, আমার কর্মীরা যদি কাজ করতে চায় তাকে কাজ করতে দিতে হবে, এবং প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে আমরা নির্বাচন করতে পারি, না হলে নির্বাচন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং শেষ পর্যন্ত লাস্ট দিন এসে যখন তারা বলেছিল যে পছন্দ না হলে আপনি উইথড্র করবেন, লাস্ট দিন যখন আমরা উইথড্র করার জন্য সমস্ত প্রিপারেশন নিলাম এবং গোপনভাবে এটা নিয়েছিলাম, তখন আমাদেরকে জোর করে আমাদের অফিসে আটক করে দেওয়া হলো। আমাদেরকে সারাদিন নির্বাচন 5টার পরে পর্যন্ত যতক্ষণ অফিসে ছিলাম 7টা 8টা পর্যন্ত আমাদেরকে কেউ কথা নড়াচড়া করতে দেওয়া হয়নি। ঠিক আছে, বাই ফোর্স আমাদেরকে নির্বাচন দেওয়া। পরবর্তীকালে আমি যদি নির্বাচন যখন করতেই হবে তখন আমি বলেছি যে আমাদেরকে আরও কয়েকটা জায়গায় একটু সহজ করে দাও, আর যদি ঠিক মতো করতে পারো আমরা নির্বাচন। কেননা একটা আমার এটা বিবেচনার থেকে আমি করেছি, ভুল হলে ভুল হতে পারে। আমি নির্বাচনে দেখলাম যে আমার দল যদি থাকে তাহলে আমি রাজনীতি পরবর্তীকালে করতে পারবো। রাজনীতি ছাড়া, দল ছাড়া রাজনীতি হয় না। আর রাজনীতি করতে পারলে জনগণের পক্ষে কাজ করতে পারবো। আর যদি আমার রাজনীতি না থাকে তাহলে দল থাকবে না। আর আমি যদি ওখানে যদি সেই সময় ছেড়ে দেই তাহলে দলও থাকে না, রাজনীতি থাকে না। রাজনীতি তো নির্বাচন কিছু না কিছু লোক করতেই, আমরা না করলেও কিছু লোককে দিয়ে করানো হতো, এবং আমরা না করলেও নির্বাচন হয়ে যেত। এটা আমি সবার সঙ্গে আলাপ করেছি, বিদেশিদের সঙ্গে, এবং যে কোনো আমাদের বাংলাদেশে যারা নিরপেক্ষ চিন্তা করে তারা এই নির্বাচন আপনি যাওয়া না জন্য কিছু নয়। শেখ হাসিনা এটার জন্য অলরেডি তারা করে ফেলেছে, এবং তারা আপনাদের জন্য কিছুই যায় আসে না। যাই হোক, তাও ধরে নিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমরা বাধ্য হয়ে নির্বাচনে গিয়েছিলাম। আমরা ইচ্ছা মতো যাইনি, কিন্তু 2018 থেকে শুরু করে 2024 এবং তার পরবর্তীকালে যখন ছিলাম, প্রতিটি দিন প্রতিটি বিষয়ে আমরা সরকারের সমালোচনা করেছি আমি, এবং কঠোর সমালোচনা করেছি, যার জন্য আমাকে ডেপুটি লিডার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খুব অপমানজনকভাবে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, গাড়ি থেকে আমার উইথড্রল করা হয়েছে সব ফ্যাসিলিটি, উইদাউট এনি রিজন এবং উইদাউট এনি লিগাল অথরিটি আমাকে ইলিগালি করা হয়েছে। তারপরে আমাকে যখন আবার পুনরায় আমার পার্টির থেকে যখন আমাকে পুনরায় আবার দেওয়া হলো যে পার্টির চেয়ারম্যান হলাম, আমাকে আবার বিরোধী নেতা এবং করার জন্য যখন ডিসিশন হলো আমাদের পার্টি ফোরামে এবং পার্লামেন্টারি পার্টি ফোরামে, সেটা গ্রহণ করা স্পিকারের জন্য বাধ্যবাধকতা ছিল, সেখানে উনি গ্রহণ করলেন না, এবং উনি প্রাইম মিনিস্টার আমাকে বাধ্য করলেন রওশন এরশাদকে নিয়েছে। এবং এই যে রওশন এরশাদ 2014 সাল থেকে আরেকটা গ্রুপ করেছিলেন, এখন পর্যন্ত তারা চেষ্টা করছেন এটাকে দিয়ে এটা ডিস্টার্ব করতে। তবে বর্তমান সরকার যেহেতু পৃষ্ঠপোষকতা করছেন না, এই জন্য আমরা হয়তো এটা থেকে উদ্ধার পেয়েছি। কাজেই ঢালাওভাবে আমাদের জন্য তারা আমাদের জন্য তারা পেয়েছে কি, তাদের সহযোগী, তারা কী বলে, বৈধতা পেয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সঠিক নয়, আর এই বৈধতার জন্য টিকে ছিল সেটাও সঠিক নয়। এখানে আমি বলছি তারা বেশি দিন টিকে থাকলো এবং তারা এত সহিংসতা করতে পারলো কেন, এটার বিষয়ে আমার বক্তব্য হলো, এটাকে আপনারা চিন্তা করে দেখবেন। আসল কথাটা আমাদের এই বেশি দিন থাকা বা কম দিন থাকার জন্য নয়। আমাদের দেশের সংবিধান এক ব্যক্তিকে সর্বময় ক্ষমতার অধিকারী করেছেন, 100% অথরিটি বলা যায় অফ দ্য এন্টায়ার state machineries and entire countries, all administration, all pillars of the institutions of the country, সমস্ত constitutional bodies and other bodies সব কিছু একজনের নিয়ন্ত্রণে থাকে। কখনোই একটা কথা আছে যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এটা টেন্ডস টু না, অ্যাবসলিউটলি। আমাদের দেশে সংবিধান যখন এই অধিকার দেয়, আমরা আগেও দেখেছি 2008 নির্বাচনের আগেও 2001-এও একটা নির্বাচন হয়েছিল, তখন এই 2/3 মেজরিটি পেয়েছিল একটি দল। তখন তারা আর দেশকে গণতান্ত্রিকভাবে চালানোর কথা চিন্তা করে না, এবং তারা ক্ষমতার অপব্যবহার করে, তারা বিভিন্নভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, তারা দলীয়করণ করে, তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, এবং তারা পরবর্তীকালে আবার ক্ষমতা দখলের জন্য সংবিধানকে তাদের নিজের মতো করে সাজিয়ে নেয়। এটা আমাদের ইতিহাস সাক্ষ্য দেয়। যার জন্য তখন শেখ হাসিনা যেটা করেছেন এই অ্যাবসলিউট পাওয়ার জন্যই করেছেন, এবং এর পরবর্তীকালে যদি কেউ আসেন এবং এর আগে যারা ছিলেন তারাও কিন্তু একই পথে হেঁটেছিলেন। আমাদের দেশে বলা হতো ইলেকশন যদি ফেয়ারও হয় সেটা হলো 1 ডেজ ডেমোক্রেসি, বাকি সময়টা কিন্তু আমরা ডেমোক্রেসি দেখি নাই। আমরা জনগণের বাই দ্য পিপল হয়, কিন্তু ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল আমরা পাইনি। অনেক ভালো ইলেকশন পেয়েছি, কিন্তু ভালো সরকার পাইনি, যে সরকার জনগণের পক্ষে সরকার আমরা পাইনি। কাজে এই যে যারা বলেন, আমি এদেরকে বলবো যে কথাগুলো চিন্তা করে বলবেন। ভবিষ্যতেও এইরকম সংবিধান থেকে যদি আবার এই ধরনের প্রোডাক্ট তৈরি হয়, এই আপনার ফেসিবাদ বলেন আর যাই বলেন, আমরা ফেসিবাদ কথাটা এখন চালু হয়েছে, আমি বলছিলাম যে এক কর্তৃত্ববাদ বা স্বৈরশাসন, স্বৈরতন্ত্র, এটা আমার কথা ছিল।
এগুলোর কথা আমি প্রথম চালু করেছিলাম। সেই জিনিসটি আবার পুনরায় চালু হতে পারে এবং সেটা শুধু শেখ হাসিনার ব্যাপারে নয়, এটা পূর্বেও এই ধরনের নজির আমরা দেখেছি। আর একটা কথা হলো যে আমরা দোষর ছিলাম, তাদেরকে সর্বদা তাদেরকে সমর্থন নো। 2008 সালে আমরা মহাজোট গঠন করে ক্ষমতায় গেছি, তখন কিন্তু একটি অত্যন্ত সুন্দর নির্বাচন হয়েছে। 2001 সালেও কিন্তু অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। দুটো নির্বাচন সম্পর্কে কারো কোনো কমপ্লেইন থাকার কথা নয়, দেশ বিদেশে অ্যাকসেপ্টেবল হয়েছে। তখন আমরা নির্বাচনে জয়ী হয়েছিলাম, আমাদের সঙ্গে আওয়ামী লীগ কিন্তু 2/3 মেজরিটিতে জয়ী হয়েছিলেন। আমি মন্ত্রী হয়েছিলাম, কিন্তু মন্ত্রী থাকাকালীন অবস্থায় যারা সাংবাদিক বন্ধু আছেন অনেকেই জানবেন, বা পুরানো যারা আছেন তারা ডেফিনেটলি জানবেন, আমি কোনো রকম অনৈতিক এবং অনিয়মতান্ত্রিক কোনো নির্দেশ মানতে রাজি ছিলাম না। আমি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটি উড়োজাহাজ ভাড়াকে কেন্দ্র করে আমি যখন বিমান মন্ত্রণালয়ে ছিলাম তখন আমি রেজিগনেশন দিতে গিয়েছিলাম, যেহেতু যে নির্দেশ উনি দিয়েছিলেন সেই নির্দেশ আমি পালন করতে পারবো না। আমি সেই জন্যই মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার জন্য রাজি ছিলাম। কাজেই আমরা সবসময় দোষর হিসাবে উনি যেটা বলবেন সেটাতেই সাপোর্ট দেবো, উনি গণহত্যা করবেন সেটাকে আমি সাপোর্ট দেবো, এগুলোর কোনো রকম মিল দেখাতে পারবেন না। এবং আমি নিজে একটা মন্ত্রী হিসাবে তৎকালীন সময় বিভিন্ন পাবলিক মিটিংয়ে সরকারের সমালোচনা করেছি। সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, এগুলো আমি পরিষ্কার বলছি। এটা নিয়ে ক্যাবিনেটে আলাপ হয়েছিল, ক্যাবিনেটে আমাকে বলা হয়েছিল, আমি বললাম না, আমি পার্টির আমার কমিটমেন্ট আছে, আমার দলের লোকের কাছে, আমার জনগণের কাছে, আমার ভোটারের কাছে, আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো না যদি আমি এইসব ব্যাপারে প্রতিবাদ না করি। এগুলো অন্যায়, কাজে অন্যায়কে আমরা তখন তো গ্রহণ করি নাই। আরেকটা কথা বলে দেওয়া উচিত আমি মনে করি, যে এখানে আমাকে কিন্তু 2014 সালে আমাকে তৎকালীন সরকার আমাকে টেকনোক্র্যাট, যখন আমি এমপি হইনি, আমাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে অফার দিয়েছিল। এইটার ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে নাই, কিন্তু সাক্ষী আছে, যারা ছিলেন দাঁড়িয়েছিলেন আমার কাছে তারা সাক্ষী আছে। এবং তৎকালীন সময় আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তারাও আমাকে বলেছেন যে আমাদের কাছে রেকর্ড ছিল যে আপনি মন্ত্রী হবেন। কাজে এটা আমার কাছে হাতে নেই, যদি বললে চাইলে আমি চ্যালেঞ্জ করলে আমি সাক্ষী এনে দিতে পারি। ওরা আমি কিন্তু সেটাও রিফিউজ করেছি। আমি বলছি যে সরকারের যে মন্ত্রিসভায় যে পার্লামেন্টে আমরা যাইনি, আমাদের 270 জন যায়নি, সেই পার্লামেন্টের মন্ত্রী আমি হব না, এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। কাজে মন্ত্রিত্বের লোভে আমরা 2024-এর নির্বাচনে গেছি, আবার মন্ত্রিত্বের জন্য আমরা এমপি হওয়ার জন্য আমরা রাজনীতি করি। আল্লাহ আশা করি এই জিনিসগুলি সম্পর্কে আপনাদেরকে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি প্রশ্ন থাকে আমি প্রশ্ন উত্তর দিতে রেডি আছে, যে কোনো সময় যে কোনো জিনিস বলুন। চেয়ারম্যান, আমার নাম আজমল রাকিব। অনেকদিন আপনাকে মুখোমুখি হই নাই, আপনার সাথে দেখা হয় না, আজকে আসলাম, দেখা হলো। আপনি আসলে পার্লামেন্টে যে কথাগুলো বলেছেন, আমি পার্লামেন্ট করি, ওখানে শেখ মামুন আছেন, আমরা বসে থাকতাম যে তখন মুজিবুল্লাহ চুন্নু সাহেব এবং আপনি বক্তব্য রাখবেন, এবং পয়েন্ট অফ অর্ডারটাই ছিল সবচেয়ে আপনাদের আকর্ষণ। ধন্যবাদ, আপনি আপনার বর্ণনাটা সব কিছু সুন্দরভাবে দিয়েছেন। আমি একটু জানতে চাই, আপনি স্পষ্ট বলতে স্পষ্ট কথাও বলেন, আপনি ভয় করেন না। বিষয়টা হলো যে বর্তমান সরকার যে মব জাস্টিস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, এবং যে কেউকে মামলায় ঢুকিয়ে দাও, কে মানে আপনার যেটা এখানে পান্নাটা বিষয়টা দেখেছেন, আমিও কিন্তু কালো তালিকা আসমালা খেলার নামে একটা মামলা আছে, যে কেউ এবং বাদে কিন্তু চেনে না। এই সরকারকে আপনি স্পষ্টবাদী হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি প্রথম কথা হলো, আমরা সরকারের সঙ্গে যতটুকু যোগাযোগ করেছি, যতটুকু জেনেছি পরিস্থিতি পরিবেশ দেখে, সেটা সরকার এটার মধ্যে জড়িত নন, সরকার এর সঙ্গে জড়িত নন। এই কাজগুলি হয়রানিমূলক মামলা যেটা দেওয়া হচ্ছে, সরকার এর মধ্যে জড়িত নন, এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এটাকে রোধ করার জন্য খুবই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং আমরাও সেটা দেখতে পাচ্ছি। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, যে পরিস্থিতিতে সরকার দেশ পরিচালনার ভার নিয়েছে, সেখানে কিন্তু প্রথম কথা হলো বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটামুটি একটা ভেঙে পড়ার মতো অবস্থা, প্রশাসন নড়বড়ে, এবং সেখানে ইকোনমিক আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি, যেটা কী বলে ইকোনমিক সিচুয়েশান অত্যন্ত নাজুক। এই পরিস্থিতিতে দেশকে সঠিকভাবে চালিয়ে নিয়ে সব কিছু সবার প্রত্যাশা পূরণ করা খুব সহজ কাজ নয়, যেহেতু মেশিনারি রেডি নাই। ওনারা যদি কাজ করবেন, ওনাদের হ্যান্ডসগুলো সঠিক করতে কাজ করছে না, কাজে ওনারা হয়তো অনেক ক্ষেত্রে পারছেন না। তবে 2 or 3 মান্থস
আমি মনে করি খুব অল্প সময় আমাদের এখনই ধৈর্য হারা হওয়া ঠিক হবে না। ওনাদের যে পরিস্থিতিতে যে জনগণের যে প্রত্যাশা ওনারা এসছেন, সেই প্রত্যাশাটা যে কোনোভাবে পূরণ করার জন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে এবং আমরা সেই সহযোগিতার হার প্রথম থেকে বাড়িয়ে দিয়েছি এবং আমরা চাচ্ছিলাম যে ওনারা সাকসেসফুল হোক। আমাদের রাজনীতি জনগণের জন্য, আমি মন্ত্রী এমপি না হলাম কি কিছু না হলাম, কিন্তু জনগণ ভালো থাকুক, ভবিষ্যতে আমার ছেলেমেয়েরা নিরাপদে থাকুক, আমাদের একটা অধিকার থাকুক, এটা তো আমাদের দরকার আছে। সুশাসন থাকুক দেশের মধ্যে, একটা এই ধরনের যে গণতান্ত্রিক পরিবেশ থাকুক, মানুষের যে আইনের শাসন এবং এই ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, এটা যেন থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমার নাতিরা ভালো থাকবে। এটাই আমাদের প্রত্যাশা। ওনারা চেষ্টা করছেন, আমরা ওনাদেরকে সময় দিতে চাই। আমরা মনে করি ওনারা ভালো মানুষ, ওনারা ভালো কাজ করতে চেষ্টা করছেন। একটা কথা কি, কারা জড়িত না এটা খুঁজতেও সময় লাগে। আর একটা হলো যে একেবারে ঢালাওভাবে যেটা মব জাস্টিস, এটা কেউই পছন্দ করেন বলে আমি মনে করি না। যে কোনো জিনিসের একটা শৃঙ্খলা থাকা দরকার, শৃঙ্খলাটা রক্ষা হচ্ছে না, এটা তাদের, আমি মনে করব যে এটা তাদের নেগলিজেন্স নয়, এটা এখন তাদের ব্যর্থতাও আমি বলবো না, পরিস্থিতির শিকার। ওনারা চেষ্টা করছেন এবং আমি খুবই আশাবাদী যে ওনারা উঠবেন। এখন পর্যন্ত প্রথম মাস থেকে শুরু করে তৃতীয় মাস ওনারা অনেক ক্ষেত্রেই সামনে এগিয়েছেন। আমি মনে করি আরও সামনে এগিয়ে যেতে পারবেন। বলো। বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি গভর্নমেন্ট আলোচনা করেছে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেখানে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি, একটা চাপ ছিল বা এক ধরনের দাবি থেকে কারণে আলোচনা হয়নি। এবং কেন মনে করেন? দ্বিতীয় প্রশ্নটা হলো, আপনাদের পার্টি থেকে রিসেন্টলি একটা রংপুরে বলা হয়েছে যে সমন্বয়কারীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এই জিনিসটা, দুইটা জিনিসকে একটা আলোচনায় আপনাদেরকে না ডাকা এবং এই যে আপনাদের পার্টির পক্ষ থেকে এখন আপনারা গভর্নমেন্টকে সাপোর্ট করছেন বা গভর্নমেন্টের কার্যক্রমকে সাপোর্ট করছেন, কিন্তু আপনাদের পার্টির পক্ষ থেকে আবার অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে, ঠিক কেমন ভাবে দেখছেন আপনি এই বিষয়টা? প্রথমটা কি বলুন? প্রথমটা হলো আলোচনা ডাকে না। আলোচনা ডাকা না ডাকা ওনাদের বিষয়। ওনারা যদি আমাদের পরামর্শ মনে করেন নিতে পারেন, যদি না নিতে চান আমাদের কোনো আপত্তির কারণ নেই। আমরা যে বিষয়টিকে আপত্তিকর মনে করেছি সেটা হলো ওনারা কতগুলি এলিগেশন দিয়ে, কতগুলি মারাত্মক অভিযোগ দিয়ে ওনারা বলছেন, ওনাদের তরফ থেকে বলা হচ্ছে, সরকারি তরফ থেকে বলা হচ্ছে বা সরকারের যে রিপ্রেজেন্ট করে এরকম তরফ থেকে কতগুলো এলিগেশন দেওয়া হচ্ছে, অত্যন্ত মারাত্মক এলিগেশন এবং একেবারেই অসত্য এলিগেশন, যেটা আমি এখন বললাম, কিছুটা বিস্তারিতভাবে জানালাম। সেখানে বলা হচ্ছে যে শাস্তিমূলকভাবে ওনাদেরকে ডাকা হবে না। এটা আমাদের কাছে খারাপ লাগে। আমরা তো আপনাদের কাজ করতে চাই, আপনাদের জন্য সহযোগিতা করতে চাই, আপনারা করে গেছি। আমরা পূজার সময় আমাদের লোকেরা রীতিমতো যেখানে সম্ভব কাজ করেছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সহায়তা চেয়েছে আমরা করেছি, এখনও আমরা যে কোনোভাবে সহায়তা করার জন্য করে যাচ্ছি। এবং আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো আমাদের অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা অনেক কথা ওনাদেরকে বলতে পারবো, যেটা হয়তো ওনারা রাষ্ট্র পরিচালনার বিষয়ে অতটুকু এখন পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করতে পারেননি, সেগুলো দিয়ে ওনাদেরকে সাহায্য করতে চাই। এখন ওনারা যদি নিতে চান আমরা কোনো আপত্তি নেই, না নিতে চাইলেও আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হলো আমাদেরকে ডাকবেন না, কিন্তু একটা দোষ দিয়ে যে আমরা স্বৈরাচারের ফেসিবাদের দোষর, আমরা গণতন্ত্রের পক্ষে কাজ করেছি, এইটা আমার দেখে খারাপ লাগে। এটা তো ঠিক না। আপনি অ্যাকুজিশন করলে ওটাকে এটা তো আমার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হলে এটা প্রতিবাদ তো হতেই পারে। আর রংপুরের বিষয়টা হলো খুবই স্বাভাবিক একটা বিষয়। আমি ওখানে গিয়েছিলাম তাদেরকে কিছু রাজনৈতিক বিষয়গুলি বলার জন্য, আমার দিক নির্দেশনা দেওয়ার জন্য সব নেতাকর্মীদের ডেকেছিলাম। রংপুরে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই তো এখানকার, সবাই আমাদের নিজস্ব লোক। তো আমার অবস্থান নিয়ে যে সারা দেশে একটা ব্যাপকভাবে বিরূপ প্রচারণা হচ্ছে, এটার বিষয়ে তাদের সঙ্গে খোলামেলা আলাপ করতে গিয়েছিলাম, ওদেরকে কিছু বক্তব্য দেওয়ার জন্য। তখন ওখানকে যারা জেলে গেছে, যারা বিভিন্নভাবে হুলিয়া নিয়ে ঘুরে বেড়েছে, যারা মারা গেছে, ছাত্ররা হঠাৎ করে, আমার কথা ছিল না, তারা হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেছে যে আমরা তাদের জন্য জীবন দিতে গেলাম, তাদের জন্য এত কিছু করলাম, তাদের জন্য আমরা জেল খাটলাম, সামনে হয়তো আমাদের অনেক খারাপ ভবিষ্যৎ হতে পারতো। আর তারা আমাদেরকে এখন আমাদের নামে খারাপ কথা বলছে, আমাদের দলকে বলছে, আমাদের সভাপতিকে বলছে, প্রেসিডেন্টকে বলছে। এটা তারা অ্যাকসেপ্ট করতে পারেনি। এই জন্য তারা বলছে আমরা অবাঞ্ছিত। দেখি আপনারা আসেন, আপনাদের শক্তিতে আপনারা যদি শক্তি দেখাতে চান আমরা আপনাদের পাশে থাকবো না, আপনাদের সঙ্গে দাঁড়াবো। এটা যৌক্তিক একটা রিয়াকশন তাদের স্বাভাবিকভাবে হয়েছে। তো যাই হোক, পরবর্তীকালে আমি তাদের বলেছি এটা এক্সাইটেড হওয়ার কিছু নেই, লেট আস ওয়েট অ্যান্ড সি। তবে এটা ঠিক, আরেকটা কথা ওইটাই বলতে চাচ্ছিলাম যে সমন্বয় কিন্তু সরকার নয়। এখনও ওনারা সরকারের কী পর্যায়ে কীভাবে রিপ্রেজেন্ট করেন আমি ঠিক জানি না। আর ভবিষ্যতে কিন্তু এই জিনিসগুলিকে ওনাদের বিবেচনা করা উচিত আমি মনে করি। ওনাদের
বন্ধু বাড়ানোর, আমরা রাজনীতিতে যেটা করি বন্ধুর সংখ্যা বাড়ানোর চেষ্টা করি, শত্রুকেও বন্দী বানাতে চাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুকে শত্রু বানানোর ব্যবস্থা করা হচ্ছে এবং বিভিন্নভাবে একেবারে অযাচিতভাবে বা যেটা প্রয়োজন নেই সেরকমভাবে অনেক মানুষকে শত্রু হিসাবে চিহ্নিত করা হচ্ছে, শত্রু সৃষ্টি করা হচ্ছে। এখন তাদেরকে তো তাদের সাপোর্ট বেস তো আমরা সাধারণ মানুষ, তাদের সাপোর্ট বেস তো পলিটিক্যাল পার্টিস, তাদের নেতাকর্মী, তারা যদি তাদের সঙ্গে থাকে তাহলে তারা শক্তিমান। তারা এটাকে কমাতে চেষ্টা করছেন কেন এটা আমি জানি না, এটা তাদের জন্য মঙ্গলজনক না বলে আমি একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে মনে করি। বন্ধু বাড়ানোর চেষ্টা করেন, বন্ধুদের নিয়ে চলেন, বন্ধুদের শাস্তি যারা পাওয়ার যোগ্য সবাই মতো শাস্তি দেন, শাস্তি নেবে সবাই। কিন্তু একেবারেই আগের থেকেই সব গোজামিল করে দিলে, শত্রু বাড়িয়ে ফেললে, বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জের সম্মুখীন হলে পরবর্তীকালে আপনাদের পথ চলা অনেক কঠিন হবে এবং আপনাদের ব্যর্থতা সারা জাতির ব্যর্থতা, আমরা এটা হতে দিতে চাই না। হ্যাঁ বলো বলো, শিওর। রাজনীতি নির্বাচন নিয়ে কথা বললেন, একটু যদি বলি যে 2014 সালের নির্বাচনে গিয়ে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে একটা পেরেক মারার যে বিষয় সেটা জাতীয় পার্টি করেছে, সেটা হয়তো আপনি বললেন যে বাধ্য করে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচন হয়ে যাওয়ার পরও তো আপনারা সংসদ থেকে পদত্যাগ করে ফেলতে পারতেন। স্যার কোথায়, কোন নির্বাচন? 14? সেটা কিন্তু আপনারা করেননি, রাষ্ট্রের সকল সুবিধা আপনারা নিয়েছেন। 2018 সালে ঠিক এটা করতে পারতেন নির্বাচনের পরে, যেহেতু এটা জোর করে নির্বাচন নিয়ে যাওয়া হয়। 2024-এর পরে, আর 2024 না অনেক সংবাদ সম্মেলন কভার করেছে, আপনারা বলেছেন যে আমরা নির্বাচনে যাব না, এই করবো না, এই করবো না, তারপর আপনারা বললেন যে জোর করে নির্বাচনে গেছেন, নিয়ে যাওয়া হয়েছে। তো 3টা নির্বাচনে এরকম করা হয়েছে, কিন্তু কোনো নির্বাচন শেষ হওয়ার পরে সংসদে যাওয়ার পরে কিন্তু আপনারা সেই সংসদ বয়কট করেননি, বের হয়ে আসেননি, কিন্তু আপনারা সরকারের সমালোচনা, যেহেতু আপনারা একটি ভাগ বাটোয়ারা নির্বাচন করে গেছেন, আর কি 5টা আসন বা 10টা আসন নিয়ে গেছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা সংসদের কথা বললেই আপনার কথা তারা রাখবে কেন, বা আপনার জনগণ আপনার কথা শুনবে কেন? যদি এই জায়গাটা একটু আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, না না 100 বার। হ্যাঁ বলো। নির্বাচনে কিন্তু প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি যে আপনারা কিন্তু সমঝোতা নির্বাচন করেছেন, মানে আসন বন্টন এটাকে বলে। ঠিক আছে না আমি বলছি, হ্যাঁ অলরাইট, আই শ্যাল অ্যানসার, বলুন। আর এই জায়গাতে সেই বিষয় যেটা বলেছিলেন যে আপনারা ছাত্র আন্দোলনের যে ছিলেন, কিন্তু আপনি কেন এত বড় একটা ঘটনার পরেও আপনি সংসদ সদস্য হিসাবে ছিলেন এই ছাত্র আন্দোলন সময়, কেন আপনি সংসদ সদস্য পদ থেকে আপনাদেরকে নিজেদেরকে বহিষ্কার করে দিলেন? তাহলে কি আপনি এই দায়ভার কি কখনো এড়াতে পারেন? না আমি এড়াতে পারি, বলছি আমি 2014-তে যেটা হয়েছে তা আমি পরিষ্কারভাবে বললাম, সেখানে কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা আমরাই করেছি, জাতীয় পার্টির পক্ষ থেকেই সেইখানে বিরোধিতা করা হয়েছিল এবং এই সিস্টেমের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছি আমরা বলেছি। আমাদের সঙ্গে তখন বেশিরভাগ রাজনৈতিক আমাদের নেতাকর্মীরা আমাদের সঙ্গে ছিলেন। ওই নির্বাচন ব্যবস্থার পরবর্তীকালে যে ঘটনা, এটার সঙ্গে সম্পূর্ণ দল জড়িত ছিল না। আর একটা কথা আপনাদেরকে বলে দিয়েছি আজকে, এটা পরে খুব ভালো করে খেয়াল করে রাখবেন, 90-এর পরের থেকে 91-এর পর থেকে জাতীয় পার্টিকে দুটি প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা দল বা যাই বলেন যারা পরবর্তীতে ক্ষমতায় এসেছেন, তারা দুই পন্থায় আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছেন। একটি হলো মামলা করে, সেটা বিএনপি করেছে, মামলা বিভিন্নভাবে মামলা দিয়ে তারপরে পার্টির অফিসে খুলতে দেবে না, মিটিং করতে দেবে না, 144 ধারা জারি করবে, এটা করেছেন তার। আর আওয়ামী লীগ করেছে ডিভাইড করে, আওয়ামী লীগ আমাদের পার্টিকে গোড়ার থেকে বিভিন্ন সময় ডিভাইড করেছে। এটা হলো একটা ম্যাকিয়াভেলির একটা কথা আছে যে প্রতিপক্ষকে দুর্বল করার সবচেয়ে এফেক্টিভ ওয়ে ইজ টু ডিভাইড দেন, এবং ডিভাইড করার জন্য আওয়ামী লীগ প্রথম থেকে ডিভাইড করা শুরু করেছে। 2014-এর পরে এটাকে একেবারে পাকাপোক্তভাবে করেছে। সেখানে আমি যেখানে বিরুদ্ধে কথা বলছি সেখানে বাধা দিয়েছে, যেমন আমি বললাম না, সংসদে যখন বলেছি এখন আমার কথা বলা বন্ধ করে দিয়েছে কোর্টের অর্ডার দিয়ে। তো তারা তখন ডিভাইড করে আরেকটা গ্রুপকে রেখেছে, এটা জাতীয় পার্টির নাম দিয়ে করেছে। এরা বেশিরভাগ জাতীয় পার্টির থেকে অনেক আগে চলে গেছে, অনেকে জাতীয় পার্টির ছিল না, অনেকভাবে ছিল। এদেরকে একেবারে আইনগতভাবে বৈধতা দিয়ে তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে ব্যবহার করেছে আমাদের বিরুদ্ধে। এই সমস্যাটা কোনো সময় কেউ ফিল করেনি, আমি মনে করি এই জন্যই তারা বুঝতে পারছে না। আর আরেকটা কথা বলছো, তোমার
24 না 18 কথা না, 18তে তো স্বাভাবিক নির্বাচন হয়েছে, সবাই গেছে এবং না 18-র কথাতে কেউই 18তে সবাই সংসদে ছিল, শুধু মির্জা ফখরুল থাকেনি, আমি তাকে স্যালুট করি। আমাদের দলের তখন নিয়ন্ত্রণ ছিল আমাদের নেতা আলাস হোসেন মাহমুদের সাথে, উনি মনে করেছেন সংসদে না থাকলে বিএনপি যাতে টিকে থাকতে পারবে এই নির্যাতন মধ্যেও, এবং ওদের নেতা যেহেতু বাইরে থাকে, দেশের বাইরে, এবং সেই নেতৃত্বের কন্ট্রোল গ্রাসরুট লেভেলে আছে, ফলে ওদের পক্ষে যেটা সহজতা ছিল আমাদের পক্ষে অত সহজতা ছিল না। আমাদের দল ছোট, আমাদের সকলেই এখানে আছি, সবাই প্রেশারে থাকি এবং বিভিন্নভাবে আমাদেরকে বেন্ড করা সহজ, এবং অন্যান্য তারপরেও বিএনপিকে বেন্ড করা হয়েছে, অনেক ক্ষেত্রেই বেন্ড করা হয়েছে, ভেঙে ফেলাই চেষ্টা হয়েছিল। 2024-এর পরে আর কিছুদিন পরে বিএনপি বা জামাত অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ, এটা আমি সংসদে বলেছি। আমি নির্বাচনের পরে যখন ফার্স্ট সংসদ তখন আমি বলেছি বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হচ্ছে এবং এটাতে কোনো দল থাকতে পারবে না, সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আপনারা এখন অনেক কথা বলছেন, কিন্তু তখন যদি সেই মুহূর্তে যদি আমাদের শেখ হাসিনা যদি ঘুমার্তমি না করতেন, এই ধরনের একটা নিজেই সমস্যা ক্রিয়েট না করতেন, তাহলে রাজনৈতিক দলগুলি আজকে কে কোথায় থাকতো। এখন অনেকে অনেক বড় বড় কথা বলতে পারেন। আর 2024-এ আমরা নির্বাচনে বাধ্য হয়ে গেছি, এটা সম্পর্কে কোনো রকম সন্দেহ থাকার কারণ তখনই আমি বলেছি উই আর ফোর্স টু গো টু দ্য এবং তারপরে কী করবো আমরা নির্বাচনে যাওয়ার পরে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো ইফ আই go to the election, then I must do well to survive. The party will not survive. If I lose my politics and lose my party, everything will be finished. তো আমার বিবেচনা ছিল যে কোনোভাবে পার্লামেন্টে থাকতে হবে, যে কোনোভাবে আমাকে যতটা সম্ভব। আর কোনো সময় আমি ব্যক্তিগতভাবে কোনো সময় কোনো নেগোসিয়েশন বলি নাই যে এটা কী বলে টিক মার্কের নির্বাচন, কি আন্ডারস্ট্যান্ডিং। আমি বারংবার বলেছি যে আমি যে নেগোসিয়েশন করেছি আমার নেতাকর্মীরা ভুল করেছে, আমাদের যারা এমপি ক্যান্ডিডেট তারা ভুল করেছে। আমি তাদেরকে বারংবার বলেছি তোমরা আমার নির্বাচনের 2024 নির্বাচনের আগে পর্যন্ত প্রত্যেকটা আমার ভাষণ দেখতে পারো। আমি যখন নির্বাচনী ক্যাম্পে সব বলেছি এখানে নির্বাচন কিন্তু হবে, এটা কোনো রকম টিক মার্কের নির্বাচন হবে না, নির্বাচন সঠিক নির্বাচন হবে। ইউ উইল হ্যাভ টু ফাইট। তুমি আওয়ামী লীগ তোমাকে সমর্থন করবে না, এবং যারা করেছে তারা ভুল করেছে। তবে এই ভুল আমি মনে করি এই অবস্থায় যে কোনো দলই করতে পারে। তাহলে এটা ঠিক না যে আমরা একেবারে এমন কিছু করেছি যেটা আউট অফ নাথিং। উই ওয়ার প্রেশারাইজড অ্যান্ড উই হ্যাড নো অল্টারনেটিভ। আমাদের পার্টির উপরে তারা বিভিন্নভাবে কন্ট্রোল করেছে, আমরা চেষ্টা করেছি, তারপরে তো আমরা আছি। আমরা জনগণের পক্ষে যে কথাগুলো বলেছি এটা কি কোনো মূল্য নেই? জনগণ কি এমনি রাস্তায় নেমেছে? তাদেরকে এইসব কথা যদি আমরা বিভিন্ন সময় এগুলো বক্তব্য না দিতাম, জনগণ কি এই আন্দোলনের সঙ্গে জড়িত হতো? তারা কি বুঝতো যে তাদেরকে কীভাবে বঞ্চনা করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, তারা কী জানে উদ্ধার করতে পারে, কি করতে হবে তাদেরকে? এই কথাগুলো তো আমরা বলার সুযোগ পেয়েছি। আমি যদি কোনোখানে না থাকতাম, আমার যদি কোনো প্ল্যাটফর্ম না থাকতো, এই কথাগুলো জনগণ জানতে পারতো না। হত্যা মামলা দিয়ে বিভিন্ন পদত্যাগ কোথায় বলতে না না না, এটা আমি বলছি, আমি ওটা বলছি না না, এটা সম্পর্কে আমার বক্তব্য আছে। না না, একটা কথা হলো একটা প্রসিডিউরাল ব্যাপার আছে। পদত্যাগ কথা ঘোষণা দিলে একটা স্টান্ট। পদত্যাগপত্রের নিয়ম হলো, আমি বলি যদি পার্লামেন্ট মেম্বারদের পদত্যাগপত্র দিতে হয়, আমি যে ডিসিশন দিই পার্লামেন্ট মেম্বাররা নিজের হাতে লিখে নিজের হাতে স্পিকারের কাছে জমা দিয়ে আসতে হয়। এটা হলো প্রসিডিউরাল সমস্যা। আর সেকেন্ড সমস্যা হলো যেটা আমরা মনে করছি যে এই সরকার যদি পতন হয়, দেন হোয়াট নেক্সট? তখন তো যে কোনো জিনিসে বৈধতা দিতে গেলে, যে কোনো সরকার গঠন করতে গেলে পার্লামেন্ট একটা লাগতে পারে, সেখানে আমাদের থাকার হয়তো কোনো যুক্তি কারণ থাকতে পারে। এই জন্য আমরা লাস্ট পর্যন্ত চিন্তা করেছি যে লেট আস বি ইন দ্য পার্লামেন্ট, লেট আস সি। যদি পার্লামেন্ট যদি এটা সরকার পতন হয়, নেক্সট হলো পার্লামেন্ট উইল ডিসাইড অ্যানাদার গভর্নমেন্ট অ্যানাদার প্রাইম মিনিস্টার। সেটার জন্য আমাদের ওখানে অ্যাক্টিভ থাকার জন্য পার্লামেন্টে থাকা দরকার ছিল। আপনি সংবাদ সম্মেলনের শুরুতেই বলেছেন যে এত রক্ত, এত আন্দোলনে, এরকম আন্দোলনে এত মানুষের জীবন দেওয়ার ইতিহাস অতীতে ছিল না। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। আপনিও এই দাবি করছেন কিনা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনাকে আপনি স্বৈর শাসক মনে করছেন কিনা? আমার সুনির্দিষ্ট প্রশ্ন, আশা করছি আপনি সুনির্দিষ্ট উত্তর দিবেন। শেখ হাসিনাকে স্বৈর শাসক এবং এক কর্তৃত্ববাদী সরকার পার্লামেন্টে বলেছেন, পার্লামেন্ট ইন ফ্রন্ট অফ হার, উনি দাঁড়িয়ে গেছিলো একদম। আমি যখন বলেছি তখন উনি দাঁড়িয়ে গেছিলো পার্লামেন্টে। তোমরা দেখছো কিনা জানি না, হেলাল দেখছো কিনা, পার্লামেন্টে বলেছে এগুলো কথা। তো এটা তো এবং অসংখ্যবার বলেছি, এবং এটার উপর আর্টিকেল লিখেছি আমি। ডয়েচে ভেলির ইন্টারভিউতে পরিষ্কার বলেছি এটা কর্তৃত্ববাদী সরকার। এই কথাগুলো আমি প্রথম বলেছি, আমার মুখ থেকেই বৈষম্য বিরোধী, বৈষম্য এই তোমার কর্তৃত্ববাদী স্বৈর শাসন, অত্যাচার হবে, এই কথাগুলো আমার মুখ থেকে এসছে ফার্স্ট।
আচ্ছা, আরটা কি বললাম? গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চান না, আওয়ামী লীগের আমি এখানে বলি একটা কথা বলি, গণহত্যার দায় আওয়ামী লীগের সার্বিক একটা কথা হলো, কোনো দলকে নিষিদ্ধ করার ব্যাপারে যখন জামাতকে নিষিদ্ধ করার কথা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম যে আমি সরকারি নির্দেশে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। এটা বহুদলীয় গণতন্ত্র, সকলকেই থাকতে হবে। স্পেসিফিক কিছু কারণ থাকলে, যেমন যদি সন্ত্রাসী সংগঠন হয় বা সন্ত্রাসী হিসেবে তাদের কার্যকলাপ যদি এক্সট্রিমিস্ট এলিমেন্টস যেটা বলে, সেগুলো রাষ্ট্রবিরোধী দল হলে সেগুলোকে ব্যান করতে পারে। স্বাভাবিক দল যদি সেইভাবে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে না থাকে, তাদের ভারটা সরকার নিজের হাতে না নিয়ে সেটাকে জনগণের হাতে দেওয়া ভালো। আমি বলেছিলাম কিন্তু জামাতের সময়, জনগণের হাতে দেওয়া মানে এদেরকে রাজনীতি করতে দেন, জনগণ যদি ওদেরকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যান করুক, কিন্তু এদেরকে আপনি রাজনীতি না করতে দিলে এইরকম ধরনের দলগুলি যাদের সাপোর্ট বেজ আছে, যাদের কিছু না কিছু সংগঠন আছে, তারা আন্ডারগ্রাউন্ড যাবে এবং দেশে একটা অস্থিতিশীল রাজনীতি সবসময় থাকবে, ডিস্টারবেন্স থাকবে। এটা সবাই মিলে আমরা দেশ চালাবো। কাজে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আর এটাও সত্য যে শেখ হাসিনা যেটা করেছে, এটার দায়ভার আমি মনে করি আওয়ামী লীগের সব রকম নেতাকর্মীর ঘাড়ে পড়ে না। আমি ব্যক্তিগতভাবে অনেক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছি, তখনই বলেছিলাম তারা এর বিরুদ্ধে ছিল এবং শেখ হাসিনার এগুলোকে তারা সহ্য করতে পারছিল না। অনেকে এই আন্দোলনের সময় আমি খেয়াল করেছি, অনেকে যে কোনোভাবে প্রচ্ছন্নভাবে এই আন্দোলনের সফলতা কামনা করেছে। কাজে লেট আস নট ফরগেট দ্যাট আমরা আগেরবার বিএনপি জামাতকে বাদ দিয়ে একটা ইলেকশন করলাম, একটা রাজনীতি করলাম, এখন আবার আরও কিছু লোককে বাদ দিয়ে, তাহলে তো এই সমস্যার তো আর কোনো সমাধান হবে না। লেট আস বি টুগেদার, লেট আস বি ইউনাইটেড, লেট আস বিল্ড দ্য কান্ট্রি উইথ এ ইউনাইটেড ফোর্স। সকলে আমরা কন্ট্রিবিউট করব। যদি কারো অপরাধ থাকে তাকে বিচার করেন, অপরাধী যে হয় তাকে বিচার করেন, বিচারের মাধ্যমে শাস্তি দেন, বিচারের মাধ্যমে অবিচার করেন না। বিচারের মাধ্যমে গত সরকারের আমলে একটা কথা হয়েছিল যে জুডিশিয়ারি ইজ বিং অ্যাজ উইপনাইজেশন অফ জুডিশিয়ারি। এটা বিদেশি কোন নিউ ইয়র্ক টাইমসটা কোথায় ছিল, উইপনাইজেশন অফ দ্য জুডিশিয়ারি, ওই আমাদের ডক্টর প্রফেসর ইউনূসের কথায় বলা হয়েছিল। এখন কিন্তু উইপনাইজেশন অফ দ্য জুডিশিয়ারির কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যেটা সরকারকে আমি দোষারোপ করি না, কিন্তু হচ্ছে, মানে বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করার জন্য জুডিশিয়ারি ব্যবহার করা হচ্ছে। এইটার থেকেও আমাদের উদ্ধার হবে। 5ই আগস্টের পর কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যারা ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসেছে এবং অনেকে কিন্তু এখন কারাগারেও রয়েছে। একই সাথে আপনাদের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আসতেছে এবং গতকালকে একটা নিউজ হয়েছে আপনাদের সেক্রেটারিকে নিয়ে, যেখানে তিনি 1000 কোটি টাকার মালিক এবং কানাডা তিনি বাড়ি করেছেন এমন একটা অভিযোগ এসেছেন, নিউজ হয়েছে। এই বিষয়টাকে আপনারা খতিয়ে দেখছেন কিনা বা আপনারা বলেন নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা? না, কিছু বলার দরকার নেই, আমি বলছি দুর্নীতি আওয়ামী লীগ আমলে ব্যাপক হারে হয়েছে। এটা একেবারে থানা পর্যায়ের নেতারাও কোটি টাকার নয়, শত কোটি টাকার মালিক, এরকম গল্প আমরা শুনেছি এবং এটাও কিছু কিছু সত্য আছে। ডেফিনেটলি তাদের যদি সত্য হয় বিচার করে তারপরে শাস্তি দেওয়া উচিত। তবে দুর্নীতির অভিযোগ রাজনীতি করতে গেলে আমাদের নামে খুব তাড়াতাড়ি খুব সহজেই এসে যায় এবং দুর্নীতির অভিযোগ করাটা খুব সহজ। এবং এই যে অভিযোগটা এসছে আমি যেটা নিজে চেক করে দেখেছি, এই অভিযোগটা কিছুটা উড়ো খবরের উপরে, মানে ওনার কাছে শুনলাম, এনার কাছে শুনলাম, এখানে আছে সেখানে, কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স নেই। আর 2 নম্বর হলো এখানে ডিফেন্ড করার জন্য তার একটা সাংবাদিকতার একটা মিনিমাম রুল আছে। দাঁড়াও, মিনিমাম একটু দাঁড়াও, একটা এথিক্স আছে, তবে সাংবাদিকরা আমার চেয়ে ভালো জানো। এথিক্সটা হলো যে কোনো লোকের বিরুদ্ধে কোনো নিউজ করতে গেলে তাকে একটা সুযোগ দিতে হয় ডিফেন্ড, যে আপনার নামে এই জায়গাটা শোনা যাচ্ছে, আপনার বক্তব্য কী, তাহলে উনি তার বক্তব্য ওটা ছাপতে হয়, তখন জিনিসটার একটা কিছুটা নিউট্রালিটি আসে। আর যতক্ষণ পর্যন্ত না এগুলো ইনকোয়ারি হয় এবং চার্জ গঠন হয় এবং তারপরে দোষী সাব্যস্ত হয়, ততক্ষণ পর্যন্ত কোনো লোককে দোষী বলা আমি মনে করি সঠিক নয়, অনৈতিক, এবং এটাকে কখনোই দিয়েছে এবং ছাপিয়েছে। এমন উনি একটা প্রতিবাদও দিয়েছে। বলো, আর কিছু বলবে? আমার একটা প্রশ্ন ছিল, একটু বলি যে আপনি তো অনেক সিরিয়াস ব্যাপারগুলো আসলো একটু হালকা করতে চাই। আপনি নিজেও দাবি করেছেন আপনি সিনিয়র রাজনীতিবিদ, আমরাও তাই জানি। নিকাবো ম্যাকিয়াভেলির একটা উক্তি দিয়েছেন যেটা দ্য প্রিন্স বই উল্লেখ আছে। আমি জানতে চাই আপনি নিকাবো ম্যাকিয়াভেলিকে, যিনি ইতালির ম্যাকিয়াভেলি, হ্যাঁ প্রিন্স লিখেছেন, তাকে আপনি অনুসরণ করেন কিনা? আমি খুব সাদাসিধে মানুষ, রাজনীতিবিদ হতে পারেনি বলেই আমার বেশিরভাগ বন্ধু বান্ধব মনে করে যে আই এম টু সিম্পল এ পার্সন টু বিকাম এ পলিটিশিয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। বলো। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন বক্তব্যটা বলছিলেন
তখন আমি মানে একটা জায়গায় মনে হচ্ছিল যে আপনি এখনকার কথাই বোধহয় বলছেন। বিষয়টা হচ্ছে যে 5ই আগস্টের মানে এই যে ভোট পরিবর্তনের পরে মানুষের প্রধান যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে যে মানে বাজার সিন্ডিকেট ভাঙবে এবং দ্রব্যমূল্যের দাম কমবে, যেটা মোটেই হয় নাই। এবং আপনি যখন বলছিলেন যে অর্থের অভাবে মানুষ ডিম খেতে পারছে না, তখন আমার মনে হচ্ছিল যে এটা বোধহয় এখনকার কথা বলছেন। মানে আচ্ছা, এখন এই অবস্থা মানুষের, আপনি তো বরাবর মানুষের পক্ষেই কথা বলেন, হ্যাঁ, তো এই জায়গাগুলো নিয়ে আসলে কথা বলবেন কিনা এক। 2 নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ সরকার বা হাসিনা সরকার মানে যে অনিয়ম অত্যাচার দুর্নীতি লুটপাট করেছে সবকিছুই ঠিক আছে, হ্যাঁ, সেই জন্যই আসলে মানুষ অতিষ্ঠ হয়ে ইয়ে করেছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসের মানে বাংলাদেশের জন্য 52, 69, 71 এগুলোকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। গত কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা বললেন 7ই মার্চ নিয়ে, 7ই মার্চ সহ আরো কয়েকটি দিবস নিয়ে, 8টি দিবস মূলত, কিন্তু 7ই মার্চকে তিনি এমন অবমূল্যায়ন করলেন যে জায়গাটা আসলে মানে বাঙালি হিসেবে আমাদের বিষয়টাকে অনেক দেয়। এই জায়গাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দুটো প্রশ্ন। আমি যখন প্রথমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে মিটিংয়ে গিয়েছিলাম, তখন আমি একটা সাজেশন ওনাকে দিয়েছিলাম, অনেক সাজেশনের মধ্যে। সেটা হলো আপনার সামনে চ্যালেঞ্জগুলো আছে, সেটার জন্য 3টি মন্ত্রণালয় খুব গভীরভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। একটি হলো হোম মিনিস্ট্রি, আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এখানে আপনাকে দক্ষ এবং যথেষ্ট মানে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষের কিন্তু প্রত্যাশা হলো আমি নিরাপদে থাকতে চাই। আর সেকেন্ড হলো আপনি ফাইন্যান্স মিনিস্ট্রিকে দেখবেন, যেহেতু ফাইন্যান্সের অবস্থা অত্যন্ত খারাপ, ওটার দিকে সব কিছুই নিয়ন্ত্রণ করতে হবে। ফাইন্যান্স ছাড়া আপনি কোনো করতে পারবেন না। থার্ড বলেছিলাম কমার্স মিনিস্ট্রি, এটাকে কিন্তু খেয়াল রাখবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে মানুষের চায় মানে যেন খাওয়া দাওয়া পায় আর নিশ্চিতে ঘুমাতে পারে, নিরাপত্তা থাকতে পারে, তাহলেই মানুষে অনেক কিছু ভুলে যেতে পারে। এখানে কিন্তু ওনারা আমার মনে হয় কমার্স মিনিস্ট্রিকে সেইভাবে গুরুত্ব দেননি। কমার্স মিনিস্ট্রির সেরকম কোনো অভিজ্ঞ বা লোকও দেননি, বা এককভাবে কমার্স মিনিস্ট্রি চালানোর কত লোক দেননি। আমি মনে করি এখানে ওনাদের একটা দৃষ্টি দেওয়া উচিত এই মুহূর্তে। মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এটাতে মানুষ কষ্ট পাচ্ছে, এবং এটাতে ওনাদের জন্য পরিস্থিতি একটু কিছুটা হলেও মানে খারাপের দিকে যাচ্ছে বলে মনে হয়। এটার দিকে খেয়াল রাখা উচিত। মানুষের না খেতে পারলে ভূভুক্ষ মানুষ যে কোনো দিকে যেতে পারে, ওটা খেয়াল রাখে। রাজনীতিতে আমরা ওইটি সবসময় খেয়াল করি যে মানুষের জন্য ক্ষুধার্ত না থাকে, মানুষের জন্য নিরাপত্তাহীনতা না থাকে, মানুষের জন্য চাকরি থাকে, আয় ইনকাম থাকে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা থাকলে মানুষের অন্য কিছুর জন্য 1000 বছর দেরি করতে রাজি আছে। আর সেকেন্ড যেটা বললাম, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা উচিত। আমাদের গত সরকারের আমলেও ইতিহাস বিকৃত করার একটা টেন্ডেন্সি আমরা দেখেছি, এটার আমি প্রতিবাদ করেছিলাম। এবং ইতিহাসকে বিকৃত করা নিয়ে শুধু নয়, ইতিহাসকে সঠিক করার জন্য আইন করে সেটাকে বাধা দেওয়া হয়েছে, যে সঠিক কথা বলা যাবে না। আমি জানি এটা হয়েছে এইভাবে হয়নি, বাট ওটা বলতে পারবেন না আপনি। কেন বলতে পারবেন না? এই জন্য আমি মনে করি দিবসগুলি নিয়ে যেটা করা হয়েছে 7ই মার্চ, আমি সেখানে মিটিংয়ে ছিলাম। এটা একটা মানুষের, বাঙালি জাতির একটা বড় ধরনের একটা আবেগের স্থান। এটা আমি খারাপ কিছু মনে করি না, এটা একটা ঐতিহাসিক দিন। এবং সেটার সঙ্গে উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দেননি। আমরা গেছিলাম যে উনি স্বাধীনতার ঘোষণা দেবেন, এই আশায় কিন্তু মাঠের সব লোক হই করছিল, স্বাধীনতার ঘোষণা দেন, কিন্তু দেননি। এই কাজেই ওটার জন্য যাই হোক তাই হোক, ওটা একটা হিস্ট্রিক্যাল ডে, ওটাকে অবমূল্যায়ন করা আমি সঠিকভাবে মনে করি না, সঠিক হবে না। থ্যাংক ইউ।